আমি পলাশ মাইতি, নার্সিং অফিসার অ্যাট এইমস BBSR। আমাদের এটা পিডিয়াট্রিকের সেকেন্ড ক্লাস হতে চলেছে। ফার্স্ট ক্লাস আমি অলরেডি করিয়ে নিয়েছি পিডিয়াট্রিকের। যারা তোমরা দেখোনি, তোমরা আমাদের মহামায়া ই নার্সিং হাব ইউটিউবের চ্যানেলের ফার্স্ট গিয়ে পিডিয়াট্রিকের ফার্স্ট ক্লাস দেখতে পারো। আদার্স সাবজেক্টেরও ক্লাস খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের চ্যানেলে। তো বেশি টাইম ওয়েস্ট না করে আমি আমার টপিক স্টার্ট করব। তো আমার আজকের যে টপিক সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে, কারণ আজকে আমি প্রায় ডিল করব গ্রোথ চার্টের উপর। গ্রোথ চার্টের সবকিছু আমি এখানে বলবো না, কিন্তু বেসিক থেকে একটু অ্যাডভান্স জিনিসপত্র আমি এখানে বলার চেষ্টা করব, যেটা তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আর তোমাদের এক্সামের অ্যাকর্ডিংলি যতটুকু বলা দরকার ততটুকু বলবো আমি, ঠিক আছে? তো স্টার্ট করছি। তো ক্লাসিফিকেশন অফ নিউবর্ন, ঠিক আছে? নিউবর্নের ক্লাসিফিকেশন কিসের ওপর বেস করে নিউবর্নের ক্লাসিফিকেশন? বেসড অন ওয়েট, ঠিক আছে? ওয়েটের অ্যাকর্ডিং নিউবর্নের ক্লাসিফিকেশন কেমন হয়? তো আমরা জানি একটা নর্মাল নিউবর্নের ওয়েট কত হয়। একটা নর্মাল নিউবর্ন যখন জন্ম নেয় তার ওয়েট 2.5 to 3.5 কেজি হওয়া উচিত। কি বললাম? একটা নিউবর্ন যখন জন্ম নেয় তার ওয়েট 2.5 থেকে 3.5 কেজি হওয়া উচিত। যদি কোথাও তোমাদেরকে এক্সামে একটা সিঙ্গেল অ্যান্সার চায় কি নর্মাল ওয়েট অফ নিউবর্ন দিয়ে 4টে আলাদা আলাদা অপশন আছে, তার মধ্যে একটা সিঙ্গেল অ্যান্সার তোমাদেরকে দিতে হবে, তাহলে তোমরা 2.8 বা 2.9 এইটা দিতে পারো। 2.8 বা 2.9। এবার এবার এখানে দেখতে হবে 2.8 আর 2.9 এর কাছাকাছি কোন অপশনটা আছে, সেই অপশনটা তোমাদের জন্য কারেক্ট হবে, ঠিক আছে? তো নর্মাল ওয়েট অফ নিউবর্ন কত হবে? 2.5 to 3.5 কেজি। যদি একটা সিঙ্গেল অ্যান্সার চাই তাহলে 2.8 বা 2.9 তোমরা বলতে পারো, ঠিক আছে? কিছু কিছু বুকে 2.8 করা আছে, কিছু কিছু বুকে 2.9। এবার একটা নিউবর্নের ওয়েট যদি 4 কেজির থেকে বেশি হয় তখন সেই নিউবর্নকে বলা হয় ম্যাক্রোজোমিয়া, ম্যাক্রোজোমিক বেবি। যদি ওয়েট মোর দেন 4 কেজি হয় তখন ওকে বলা হয় ম্যাক্রোজোমিক বেবি। কি বললাম? ম্যাক্রোজোমিক বেবি, ঠিক আছে? এবার একটা নিউবর্নের ওয়েট যখন লো হয়, মানে আমি এখানে বলেছি 2.5 to 3.5 কেজি হওয়া উচিত। যদি 2.5 কেজির থেকে কম হয় তখন তিনটে ক্রাইটেরিয়া আছে। তিনটে ক্রাইটেরিয়া অনুযায়ী যদি লো বার্থ ওয়েট হয় তাহলে আলাদা আলাদা জিনিস বলা হয়। আমি সেখানে সেই জিনিসগুলো এখানে একটু বলবো, ঠিক আছে? কারণ এই জিনিসটা আমাদের এক্সামে আসে। যদি ওয়েট 2.5 কেজির কম হয় তখন হয় লো বার্থ ওয়েট বেবি। যদি 2.5 কেজির কম হয় তখন লো বার্থ ওয়েট বেবি। যদি 1.5 কেজির কম হয় মানে 1.5 কেজির কম হয় তখন ভেরি লো বার্থ ওয়েট বেবি। তোমাদেরকে এই টার্মগুলো মনে রাখতে হবে, ভেরি লো বার্থ ওয়েট বেবি কোনটাকে লো বার্থ ওয়েট বেবি বলা হচ্ছে, আর যদি 1 কেজির কম হয় তখন সেটাকে বলা হচ্ছে এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি। তিনটে আলাদা আলাদা টার্ম, তিনটে আলাদা আলাদা টার্মকে তোমাদেরকে মনে রাখতে হবে। লো বার্থ ওয়েট বেবি হচ্ছে এটা, লো বার্থ ওয়েট বেবি যেটা হচ্ছে 2.5 কেজির কম। ভেরি লো বার্থ ওয়েট বেবি যেটা হচ্ছে 1.5 কেজি বা 1.5 কেজির কম। আর 1 কেজি থেকে কম হলে সেটাকে বলা হচ্ছে লো, এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি, ঠিক আছে? এটা আমরা অ্যাকর্ডিং টু ওয়েট বুঝলাম, ঠিক আছে? এবার অ্যাকর্ডিং টু জেস্টেশনাল এজ, যে একটা বেবি, একটা ফিটাস ইন্ট্রাইউটেরিন লাইফে তার জেস্টেশনাল এজ কত, ঠিক আছে? কত জেস্টেশনাল এজে তার জন্ম হচ্ছে, ঠিক আছে? কনসেপ্ট একটা ওভাম ফার্টিলাইজ হওয়ার পরে জাস্ট কতদিন পর কত জেস্টেশনাল এজে তার বার্থ হচ্ছে, নিউবর্নের বার্থ হচ্ছে, সেইটার অ্যাকর্ডিং এখানে আমরা ডিভিশনটা করেছি, ঠিক আছে? তো আমি প্রথমে দেখবো যে টার্ম কাকে বলে। টার্ম মানে নির্দিষ্ট একটা প্রপার টাইমে যখন একটা বাচ্চা জন্ম নেয়, সেটা কত? যে 37 উইক টু 42 উইক। যদি একটা পার্টিকুলার, যেটা নর্মাল টাইম সব বাচ্চার জন্ম নেওয়া উচিত, সেটা হচ্ছে 37 to 42 উইকস। এই টাইমের মধ্যে জন্ম নিলে বাচ্চা নর্মাল হয়, তার মধ্যে কোনো প্রবলেম হওয়ার চান্সেস খুব কম থাকে। এবার এই জাস্ট টাইম পিরিয়ডের আগে জন্ম হয়ে গেলে তখন প্রবলেম, এই টাইম পিরিয়ডের পরে জন্ম হয়ে গেলে তখন প্রবলেম। এই টাইম পিরিয়ডের আগে জন্ম হলে তাকে প্রি টার্ম বলবো, টার্মের আগে জন্ম হয়েছে, এই পিরিয়ডের পরে জন্ম হলে তাকে বলবো পোস্ট টার্ম, নর্মাল ব্যাপার।
টার্ম 37 to 42 উইকস। এবার প্রি টার্ম কি, 37 উইকের আগে হলে প্রি টার্ম, 42 উইকের পরে হলে পোস্ট টার্ম। প্রি টার্ম হলে কি অসুবিধা থাকতে পারে, লো বার্থ ওয়েট বেবি হতে পারে, কারণ নির্দিষ্ট টাইমের আগে জন্মে গেছে, তো লো বার্থ ওয়েট বেবি হবে। পোস্ট টার্ম হলে আর প্রি টার্ম হলে কি প্রবলেম থাকতে পারে, রেসপিরেটরি কোনো ডিজিজ থাকতে পারে, ইনফেকশন হওয়ার চান্সেস বেশি, নিউমোনিয়া হওয়ার চান্সেস বেশি, কারণ 37 উইক মানে জাস্ট যেটা যে অ্যাপ্রোপ্রিয়েট টাইম জন্ম হওয়ার তার জাস্ট আগে জন্ম হয়ে গেছে, তো সেটা হচ্ছে প্রি টার্ম। ঠিক আছে। পোস্ট টার্মের ক্ষেত্রে কি হয়, পোস্ট টার্ম বেবি অনেক দিন ধরে মায়ের পেটে থাকে, মানে ইউটারাসের মধ্যে, তখন তার মধ্যে মেকোনিয়াম অ্যাসপিরেশন সিন্ড্রোম হওয়ার চান্সেস থাকে, গ্রোথ রিটার্ডেশন হওয়ার চান্সেস থাকে, তো এইগুলো প্রবলেম থাকতে পারে পোস্ট টার্ম বেবির মধ্যে। ঠিক আছে। এখানে আমরা কি দেখলাম, বেসড অন ওয়েট আমরা ক্লাসিফিকেশন করলাম, বেসড অন জেস্টেশনাল এজ আমরা ক্লাসিফিকেশন করলাম। টার্ম কত, 37 to 42 উইকস, বিফোর দ্যাট প্রিটার্ম, আফটার দ্যাট পোস্ট টার্ম। ওয়েটের ক্ষেত্রে কেমন ভাবে ক্লাসিফিকেশন করেছি, 2.5 to 3.5 কেজি নর্মাল, 2.5 কেজি থেকে কম হলে সেটা লো বার্থ ওয়েট বেবি, 1.5 কেজির কম হলে সেটা ভেরি লো বার্থ ওয়েট বেবি, আর যদি 1 কেজির কম হয় তখন সেটা এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি। এই দুটো জিনিস। এবার এর পরের স্লাইড খুব বেশি ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালোভাবে কান খুলে শোনো এবং মন দিয়ে বোঝার চেষ্টা করো, আর যদি কিছু বুঝতে না পারবে সঙ্গে সঙ্গে আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে। তো খুব ভালোভাবে এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। এখানে আমি একটা গ্রোথ চার্ট দেখিয়েছি। ঠিক আছে। গ্রোথ চার্ট বিভিন্ন ধরনের হতে পারে, আমি একটা সিম্পল গ্রোথ চার্ট এখানে দেখানোর চেষ্টা করেছি, যেটা তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এর থেকে আরো এটা বেসিক, এর থেকে আরো অ্যাডভান্স জিনিসপত্র তোমরা পড়বে, আমি পরে পড়াবো যদি তোমাদের দরকার হয়। ঠিক আছে। আমি অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার রিভিউ করেছি, তোমাদের জন্য যতটুকু দরকার সেটা আমি এখানে ইনক্লুড করে দিয়েছি অলরেডি। ঠিক আছে। এর থেকে যদি বেশি দরকার হয় তখন আমি অ্যাডভান্স জিনিস পড়ানোর চেষ্টা করব। এই ক্লাসে আমরা বেসিক জিনিস পড়বো। ঠিক আছে। তো এখানে কি আছে, ঠিক আছে, এখানে একটু তোমাদেরকে ভালোভাবে বলি আমি। এটা একটা গ্রোথ চার্ট। ঠিক আছে। এবার গ্রোথ চার্টের ভার্টিক্যাল বা লঞ্জিটিউডিনাল যে অ্যাক্সিসটা আছে, মানে আমাদের ক্ষেত্রে এখানে এই যে অ্যাক্সিসটা আছে, এই যে অ্যাক্সিসটা, ঠিক আছে, এই অ্যাক্সিসটা হচ্ছে, এই অ্যাক্সিসটাকে কি বলা হয়, এই অ্যাক্সিসটাকে বলা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে। এই অ্যাক্সিসটাকে কি বলা হচ্ছে, ওয়াই অ্যাক্সিস। আর এই দিকে হরিজন্টাল যে অ্যাক্সিসটা আছে, মানে এই অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটাকে বলা হচ্ছে এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস। তোমরা ভালোভাবে সবকিছু দেখতে পাচ্ছ কিনা আমাকে কমেন্টে বলবে। ঠিক আছে। আর কিছু যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে বলবে। আমি বললাম এদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ঠিক আছে। ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। এবার তোমাদেরকে একটা জিনিস এখানে দেখতে হবে, এই যে গ্রোথ চার্টটা, এই গ্রোথ চার্টটা দুটো জিনিসকে কম্পেয়ার করে বানানো হয়েছে। একটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ ওয়াই অ্যাক্সিসের দিকে, এই যে দেখতে পাচ্ছ 500, 1000, 500, 1000, 1500, 2000, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে গ্রামে, এগুলো গ্রাম, এক একটা গ্রামে কি ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেট করছে ওয়েট অফ বেবি, ওয়েট অফ ফিটাস বা বেবি বলতে পারো, ওয়েট অফ ফিটাস বা বেবি। ঠিক আছে। ওয়েট অফ দ্য ফিটাস, যদি ওয়েট অফ দ্য ফিটাস তোমরা দেখতে চাও, ওয়াই অ্যাক্সিসের যে জিনিসপত্রগুলো গ্রাম, এটা গ্রাম, যেমন 500 গ্রাম, 1000 গ্রাম, 1500 গ্রাম, 2000 গ্রাম, এটা গ্রামে আছে। আর এটা ওয়াই অ্যাক্সিস কি ইন্ডিকেট করছে, ওয়েট অফ বেবি। ঠিক আছে। তোমাদেরকে আমি বলে দিলাম, ওয়াই অ্যাক্সিস যেটা আছে সেটা গ্রামে আছে, গ্রামে আছে, ওয়েট, ওয়েটকে ইন্ডিকেট করছে। ঠিক আছে। আমি ছোট করে লিখবো। আর এক্স অ্যাক্সিস যেটা আছে সেটা কাকে ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেট করছে হচ্ছে তোমার উইকস অফ জেস্টেশনকে, উইকস অফ জেস্টেশন, জেস্টেশন, উইকস অফ জেস্টেশনকে ইন্ডিকেট করছে। এটা কাকে ইন্ডিকেট করছে, উইকস অফ জেস্টেশনকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 24 উইক, এখানে 26 উইক, 28 উইক, 30 উইক, 32 উইক, 34 উইক, 36 উইক, এখানে দেখতে পাচ্ছ 37, 38 উইক থেকে 42 উইক, 37, 38 উইক থেকে 42 উইক এখানে দিয়ে দিয়েছে অলরেডি। যে টার্ম বলা হয় কি, টার্ম বলা হয়
42 উইকের পরে হলো পোস্ট টার্ম, তার আগে প্রি টার্ম, ঠিক আছে? আর এখানে গ্রামের দিক দিয়ে, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে এই জিনিসটা কেন বোঝাচ্ছি, এই যে গ্রোথ চার্টটা, এই দুটো জিনিসকে কম্বাইন করে তোমরা আগে যেটা পড়েছো, এখানে যেটা বেসড অন ওয়েট পড়লে আর বেসড অন জেস্টেশনাল এজ, এই দুটোকে কম্বাইন করে এই গ্রোথ চার্টটা বানানো হয়েছে। ওয়াই অ্যাক্সিসটা ইন্ডিকেট করছে ওয়েট অফ চাইল্ড, ওয়েট অফ ফিটাস, আর এক্স অ্যাক্সিসটা ইন্ডিকেট করছে জেস্টেশনাল এজ অফ ফিটাস বা চাইল্ড, সরি নিউবর্ন, চাইল্ড বলা এখানে ঠিক হবে, নিউবর্ন বলতে হবে, ঠিক আছে? এবার তোমাদেরকে এই জিনিসটা একটু পড়ানোর কেমন ভাবে ধরা হয় এই জিনিসটা আমি দেখাবো, ঠিক আছে? তার আগে আমি এখানে একটা জিনিস তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি, যেখানে দুটো কার্ভ আছে দেখতে পাচ্ছ, এই যে কার্ভটা, এই যে কার্ভটা, এটা হচ্ছে 10th পার্সেন্টাইলের কার্ভ, এই যে কার্ভটা এটাকে বলা হয় 10th পার্সেন্টাইলের কার্ভ, আর এই যে কার্ভটা এটা হচ্ছে 90th পার্সেন্টাইলের কার্ভ। একটা হচ্ছে 10th পার্সেন্টাইলের কার্ভ, আর উপরেরটা হচ্ছে 90th পার্সেন্টাইলের কার্ভ। এবার কেন এই দুটো আমি তোমাদেরকে বললাম আর কি জিনিসটা, সেটা আমি পরে পরে ধীরে ধীরে বলবো। তোমরা শুধু মনে রাখো এটা 10th, ওটা 90th, ঠিক আছে? এবার 10th পার্সেন্টাইলের নিচে যে জায়গাটা আছে দেখতে পাচ্ছ, 10th পার্সেন্টাইলের নিচে যে জায়গাটা আছে সেটা হচ্ছে স্মল ফর জেস্টেশনাল এজ, মানে এর নিচে পুরো অংশটা স্মল ফর জেস্টেশনাল এজ, এর উপরের পুরো অংশটা লার্জ ফর জেস্টেশনাল এজ, ঠিক আছে? 90th পার্সেন্টাইলের উপরে সমস্ত অংশ হচ্ছে লার্জ ফর জেস্টেশনাল এজ। এবার এদের মিডলে যে অংশটা আছে, এদের মিডলে যে অংশটা আছে দেখতে পাচ্ছ, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ। এবার এটা কি, কিভাবে চলে ব্যাপারটা, এই জিনিসটা আমি তোমাদেরকে এক্ষুনি বলবো, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ, আর একটা কালার আলাদা নিয়ে আমি, আর এটা হচ্ছে স্মল ফর জেস্টেশনাল এজ, এই যে এরিয়াটা। শুধু তোমরা এখন মনে রাখো, ধীরে 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 ব্যাপারটা বুঝতে পেরে যাবে আমি কি কি বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে, ঠিক আছে? আর এর ওপরেরটা হচ্ছে লার্জ ফর জেস্টেশনাল এজ, এর উপরে হচ্ছে লার্জ ফর জেস্টেশনাল এজ, এখানে অলরেডি লেখা আছে, আমি আর বেশি হাইলাইট করবো না, ঠিক আছে? এই পুরো অংশটা হচ্ছে লার্জ ফর জেস্টেশনাল এজ, ঠিক আছে? আমি ব্যাপারগুলো ক্লিয়ার করে দিই, তারপরে তোমাদেরকে পুরো ভালোভাবে বোঝাচ্ছি ব্যাপারটা, ঠিক আছে? এবার এবার একটা আমাকে জিনিস বলো, ঠিক আছে? একটা বাচ্চা যার বার্থ হয়েছে 30 উইকে, ঠিক আছে? একটা বাচ্চার ধরো বার্থ হয়েছে 30 উইকে, আর তার তখন ওয়েট হচ্ছে, সরি 30 ছাড়ো, একটু জায়গা কম পড়বে আমার জন্য, 34 উইকে একটা বাচ্চার বার্থ হয়েছে, আর তার বার্থ ওয়েট হচ্ছে 1000 গ্রাম, ঠিক আছে? 34 উইকে বার্থ হয়েছে, আর তার বার্থ ওয়েট হচ্ছে এদিক থেকে দেখলে 1000 গ্রাম, ঠিক আছে? 1000 গ্রাম। তো এইখানে সেই পয়েন্টটা ক্রিয়েট হবে, 34 উইকে জন্মেছে প্লাস 1000 গ্রাম তার বার্থ ওয়েট, ঠিক আছে? আবার সেম বাচ্চার এক্সাম্পলের জন্য বলছি আমি জিনিসটা, সেম বাচ্চার ধরো, সেম বাচ্চা 34 উইকে তার বার্থ হয়েছে, আর তার বার্থ ওয়েট হচ্ছে 1500 গ্রাম, 1500 গ্রাম হলে এখানে হবে ধরো, ঠিক আছে? 1500 গ্রাম, সরি, ঠিক আছে? তো এখানে একটা পয়েন্ট তৈরি হলো যদি 1000 গ্রাম তার ওয়েট হয়, এখানে একটা পয়েন্ট তৈরি হলো যদি 1500 হয়। এবার সেম বাচ্চা যদি 34 উইকে জন্ম হয়েছে এবং তার বার্থ ওয়েট 2500 হয় বা 3000 হয়, তখন কি হবে, এইখানে কার্ভটা হবে, কারণ এখান থেকে 3000টা আসবে প্লাস এখান থেকে 34 উইক, ঠিক আছে? এবার এবার তোমাদেরকে কি বলেছিলাম, 10 পার্সেন্টাইলের নিচে হলে সেটা হচ্ছে স্মল ফর জেস্টেশনাল এজ, যেমন এখানে বলা আছে অলরেডি, ওকে? 10th পার্সেন্টাইলের নিচে হলে এই স্মল ফর জেস্টেশনাল এজ, এখানে অলরেডি বলা আছে। কেন? যে দেখো, একটা বাচ্চা যখন 34 উইক অফ জেস্টেশনে তার জন্ম হচ্ছে, তার ওয়েট যদি 1000 গ্রাম হয় বা 1 কেজি হয়, তখন তার ওয়েট জেস্টেশনাল এজ অনুযায়ী, আমি কি বললাম, একটা বাচ্চার যদি জন্ম 34 উইকে হয়, তার বার্থ ওয়েট যদি 1000 হয়, তাহলে 34 উইক অনুযায়ী তার বার্থ ওয়েট খুব কম, যে সেটা অ্যাপ্রোপ্রিয়েট নয়,
তাহলে বাচ্চাটার গ্রোথ রেস্ট্রিক্টেড আছে, বাচ্চাটার গ্রোথ ঠিকমতো হয়নি, এটা আমাদের মানতে হবে। সেই জন্য এখানে বলেছে স্মল ফর জেস্টেশনাল এজ, মানে বাচ্চাটা জেস্টেশনাল এজ অনুযায়ী তার যে বার্থ ওয়েট সেটা কম, ঠিক আছে। এবার সেই সেম বাচ্চার যখন আমরা দেখব যে 34 উইকে জন্মেছে কিন্তু তার বার্থ ওয়েট 1500 গ্রাম, তখন সেই বাচ্চাটা অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ, মানে জেস্টেশনাল এজ অনুযায়ী, এই যে জেস্টেশনাল এজ অনুযায়ী তার যে ওয়েট সেটা অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। বাচ্চার ওয়েট বেশি হলেও প্রবলেম, বাচ্চার ওয়েট কম হলেও প্রবলেম। আমি বলেছি 10 থেকে 90th পার্সেন্টাইলের মধ্যে থাকতে হবে। এখানে দেখেছো 10th পার্সেন্টাইল, এখানে 90th পার্সেন্টাইল, এই দুটো কার্ভের মধ্যে যদি পড়ছে বাচ্চার এজ অ্যাকর্ডিং টু জেস্টেশনাল এজ, তখন তাকে বলা হবে অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ। কি বলা হবে? অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ। তার থেকে কম হলে তাকে আমরা বলবো স্মল ফর জেস্টেশনাল এজ, তার থেকে বেশি হলে আমরা বলবো লার্জ ফর জেস্টেশনাল এজ। এবার তোমরা ভাবতে পারো যে বেশি হলে কেন প্রবলেম হবে? বেশি হলেও প্রবলেম হবে, আমি পরে গিয়ে প্রবলেমগুলো বলবো যে কেন বেশি হয় বা বেশি হলে কি প্রবলেম, ঠিক আছে। এবার 34 উইকে কারোর বার্থ হচ্ছে, তার যদি বার্থ ওয়েট 3000 গ্রাম হয়, একটা মানে 3 কেজি, 34 উইক অফ জেস্টেশনে একটা বাচ্চা জন্মাচ্ছে, তার বার্থ ওয়েট যদি 3 কেজি হয় বা তার বেশি হয়, তখন এটা কি করছে, 90th পার্সেন্টাইলের যে গ্রাফটা আছে তাকে ক্রস করে উপরের দিকে চলে যাচ্ছে, তাকে ক্রস করে উপরের দিকে চলে যাচ্ছে, সরি, তাকে ক্রস করে উপরের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, তাকে ক্রস করে উপরের দিকে চলে যাচ্ছে, মানে এটা হচ্ছে তোমার গিয়ে কি হবে, তোমার হবে লার্জ ফর জেস্টেশনাল এজ, লার্জ ফর জেস্টেশনাল এজ। যদি বাচ্চা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট অ্যাপ্রোপ্রিয়েট জেস্টেশনাল এজে নির্দিষ্ট ওয়েটের থেকে বেশি হয় তাহলেও প্রবলেম, নির্দিষ্ট ওয়েটের থেকে কম হলে তাও প্রবলেম, ঠিক আছে। যদি 10 to 90th পার্সেন্টাইলের মধ্যে থাকে তখন সেটাই বলা হবে অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ, ঠিক আছে। আমি তোমাদেরকে ক্লিয়ারলি ভালোভাবে এখানে বোঝানোর চেষ্টা করেছি। যদি এটাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমি আবার পরে একটা গ্রাফ নিয়েছি, পরে আরো ভালোভাবে এক্সাম্পল নিয়েছি তোমাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্য, ঠিক আছে। এখানে আমি সবকিছু রিমুভ করছি, ঠিক আছে, তোমাদেরকে বোঝানো। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারবে, তাও যদি না বুঝো এখানে থিওরিটা আমি পড়বো, প্লাস নেক্সট পেজে যাবো, নেক্সট পেজে তোমরা দেখবে আরো সেম জিনিস ভালোভাবে আরো ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। আর কিছু না বুঝতে পারলে, যদি তোমাদের কিছু কোনো কোশ্চেনের ডাউট থাকে, ঠিক আছে, তাহলে তোমরা ভিডিও কমেন্টের নিচে বলতে পারো। কমেন্টের নিচে কালকের ভিডিওর কমেন্ট আমি দেখেছি অলরেডি, সবকিছু রিভিউ করেছি। কেউ কেউ জিজ্ঞেস করছিলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের কথা। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্লাসগুলো কিছুদিন বাদে হবে, আর 2-3টে ক্লাসের পর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা স্টার্ট করবো, ঠিক আছে। তো ডোন্ট ওয়ারি। আর তোমরা যে ক্লাস যে কোনো টপিকের উপর চাও, তোমরা সেই টপিক ওখানে বলতে পারো, কোনো কোশ্চেন থাকলে ওখানে বলতে পারো। তাছাড়াও যদি তোমাদেরকে পার্সোনালি কোনো ডাউট থাকে বা কোশ্চেন থাকে, তখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো এখানে। এটা আমার ইনস্টা হ্যান্ডেল, এখানে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে, যে কোনো ধরনের কোশ্চেন। ওকে, তো এখানে থিওরি পড়বো। থিওরিতে কি বলেছে? অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ। আমি যেটা বলেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ, এই যে অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ, অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ মানে কি 10th to 90th পার্সেন্টাইলের মধ্যে থাকা। 10th to 90th পার্সেন্টাইলের মধ্যে যদি থাকে তখন তাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ, ঠিক আছে। এবার স্মল ফর জেস্টেশনাল এজ কাকে বলে? যদি 10th পার্সেন্টাইলের নিচে থাকে, মানে এটা স্মল ফর জেস্টেশনাল এজ কি লেস দেন 10th পার্সেন্টাইল, লেস দেন 10th পার্সেন্টাইল হলে সেটা স্মল ফর জেস্টেশনাল এজ হবে, সেটা কি হবে? স্মল ফর জেস্টেশনাল এজ হবে, ঠিক আছে। ওকে, এবার আরেকটা হচ্ছে লার্জ ফর জেস্টেশনাল এজ। যেমন এখানে আমি বলেছিলাম এইটা হচ্ছে লার্জ ফর জেস্টেশনাল এজ, লার্জ ফর জেস্টেশনাল এজ, ঠিক আছে। লার্জ ফর জেস্টেশনাল এজ কোনটা? যদি 90th পার্সেন্টাইলের উপরে থাকে, 90th পার্সেন্টাইলের উপরে থাকলে লার্জ ফর জেস্টেশনাল এজ হবে। আশা করি তোমরা এখানেই সবকিছু বুঝে গেছো। যদি না বুঝো, পরের পেজে আমি প্রতিটা জিনিস পুরো ক্লিয়ারলি এক্সপ্লেন করেছি একটা এক্সাম্পল নিয়ে, প্লাস গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়েছি। তোরা ওটা দেখলে আই থিঙ্ক সবকিছু ক্লিয়ার হবে, ঠিক আছে। এখানে দেখবো আমরা, ঠিক আছে।
এখানে কি বলেছে ফার্স্টে গ্রোথ চার্ট আই থিঙ্ক তোমরা সবকিছু বুঝতে পারছো, তোমাদের সবকিছু ভিজিবল। গ্রোথ চার্ট, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ নিউবর্ন বাই ওয়েট আর জেস্টেশনাল এজ, আমি তোমাদেরকে বলেছিলাম যে ওয়েট আর জেস্টেশনাল এজ অনুযায়ী আমরা ক্লাসিফিকেশনটাকে দেখবো এখানে মেইনলি, ঠিক আছে। এইটাই একটা বেসিক জিনিস যেটা তোমাদের এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, তোমাদেরকে এটা দেখতে হবে ভালো, ঠিক আছে। এবার এখানে যে জিনিসটা দেখছো সেই সেম জিনিস আমি অলরেডি করেছি। এখানে যে ওয়াই অ্যাক্সিস আছে সেখানে ওয়েটটাকে রিপ্রেজেন্ট করেছে বার্থ ওয়েট, এখানে যে এক্স অ্যাক্সিস আছে সেখানে জেস্টেশনাল এজ 24, 28, 32, 36, 40, 42, ঠিক আছে, দেখেছো। এবার এখানে যে মেনলি যেটা তোমাদেরকে দেখাতে চাইছিলাম আমি, তারা আনলক করে নি এক্সাম্পলগুলো, এখানকার এক্সাম্পলগুলো তোমাদের কাছে ক্লিয়ারলি ভিজিবল আই থিঙ্ক। হ্যাঁ, তোমাদের কাছে ক্লিয়ারলি এই জিনিসটা ভিজিবল আই থিঙ্ক, যদি না থাকে তোমরা কমেন্টে জানাবে, আমরা আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো এক্সাম্পল 1 নেব আমি, এক্সাম্পল 1, ঠিক আছে। এক্সাম্পল 1 এ কি বলছে যে জেস্টেশনাল এজ, কোনো বেবির যদি জেস্টেশনাল এজ 40 উইকস হয়, 40 উইকসের জেস্টেশনাল এজ, ওয়েট যদি 2.2 কেজি হয়, তাহলে কি করবে, কি হবে। এখানে দেখতে পাচ্ছি এখান থেকে নিয়েছে 40 উইকস, 40 উইকস থেকে একটা দাগ টেনেছে প্লাস 40 উইকস, আর এদিকে বলেছে 2.2 কেজি হয়, তো এদিক থেকে এলে 2.2 কেজির যে পয়েন্টটা হচ্ছে সেটা এখানে হচ্ছে, ঠিক আছে, এইখানে হচ্ছে, ঠিক আছে। এটা মুছে দেবো, দিলে তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। তো এটা কি হচ্ছে, ইন্টারপ্রিট কি বলেছে যে জাস্ট 10 to 19% যেটা আছে তার একটু নিচে হচ্ছে, ঠিক আছে, একটু জাস্ট নিচে হচ্ছে, এখানে বোঝা যাচ্ছে না, তোমরা যদি আরো ভালোভাবে কার্ভটাকে একটু বড় করে দেখো তাহলে বোঝা যাবে, জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। তো ইন্টারপ্রিটেশন এরা কি করেছে, যে যেহেতু 10th পার্সেন্টাইলের একটু নিচে আছে মানে স্মল ফর জেস্টেশনাল এজ, মানে বিলো 10th পার্সেন্টাইল, তাই স্মল ফর জেস্টেশনাল এজ। এই জিনিসটা ভালোভাবে বুঝছো, ঠিক আছে। যদি 40 উইকস এর বেবি হয় প্লাস তার বার্থ ওয়েট 2.2 কেজি হয়, ঠিক আছে, তো তখন সেটা স্মল ফর জেস্টেশনাল এজ, বার্থ ওয়েটও হতে পারে, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ ওয়েটও হতে পারে, ঠিক আছে। এবার এক্সাম্পল 2 কি বলছে, এক্সাম্পল 2 কি বলছে দেখি, যদি এখানে জেস্টেশনাল এজ 40 উইকস হয় আর ওয়েট হচ্ছে 3.2 কেজি, ঠিক আছে, তো এখানে দেখবো ওয়েট 40 উইকস, ঠিক আছে, আর 3.2 কেজি, মানে এইখানে পয়েন্টটা তৈরি হচ্ছে, এই পয়েন্টটা কি 10th পার্সেন্টাইল আর 19th পার্সেন্টাইলের মধ্যে হচ্ছে, মানে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ। এই জিনিসটা আমি তোমাদেরকে বলছিলাম, এখানে স্মল ফর জেস্টেশনাল এজ হলো কারণ 10th পার্সেন্টাইলের নিচে ছিল, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ হলো কারণ 10th to 19th পার্সেন্টাইলের মধ্যে ছিল। ব্যাপারগুলো ভালোভাবে বুঝবে তোমরা, ঠিক আছে। এবার এতে ইন্টারপ্রিটেশন কি হলো, বিটুইন 10th to 19th পার্সেন্টাইল মানে এজিএ মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ, ঠিক আছে। এখানে এসজি এর মানে তোমরা যদি আবার জিজ্ঞেস করো আমি বলে দিচ্ছি, এসজি এর মানে হচ্ছে স্মল ফর জেস্টেশনাল এজ। আর লাস্ট এখানে এক্সাম্পল 3 তে কি বলেছে, যদি জেস্টেশনাল এজ বেবির 40 উইকস হয় আর বার্থ ওয়েট 42 উইকস হয়, 4.2 কেজি হয়, সরি 4.2 কেজি হয়, তখন কি হবে, 40 উইকস থেকে এদিক থেকে একটা আর 4.2 কেজির এদিক থেকে একটা যাবে, 4.2 মানে 90th পার্সেন্টাইলের উপরে হয়ে যাচ্ছে, 90th পার্সেন্টাইলের উপরে কার পয়েন্টটা তৈরি হবে, তো এটা থেকে বোঝা যাচ্ছে যে 90th পার্সেন্টাইলের উপরে চলে যাচ্ছে। এবার 90th পার্সেন্টাইলের উপরে মানে আমি কি বলেছি, 90th পার্সেন্টাইলের উপরে মানে হচ্ছে লার্জ ফর জেস্টেশনাল এজ, ওয়েট মোর দেন 90th পার্সেন্টাইল, ইন্টারপ্রিটেশন বলেছে লার্জ ফর জেস্টেশনাল এজ, ঠিক আছে। ওকে, এখানে কি বলেছে, ক্লাসিফিকেশন বাই জেস্টেশনাল এজ পার্সেন্টাইল অনুযায়ী, ঠিক আছে, পার্সেন্টাইল অনুযায়ী। তো লার্জ ফর জেস্টেশনাল এজ, বার্থ ওয়েট ইজ মোর দেন 90th পার্সেন্টাইল ফর দ্যাট জেস্টেশনাল এজ, হেভিয়ার দেন এক্সপেক্টেড, মানে যতটা হওয়া উচিত তার থেকে বেশি হেভিয়ার হচ্ছে, তো সেটাকে বলা হচ্ছে লার্জ ফর জেস্টেশনাল এজ, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ মানে বিটুইন 10th to 90th পার্সেন্টাইল, নর্মাল অ্যাপ্রোপ্রিয়েট বার্থ ওয়েট। এবার এ স্মল ফর জেস্টেশনাল বার্থ ওয়েট ইজ লেস দেন 10th পার্সেন্টাইল ফর দ্যাট জেস্টেশনাল এজ, লাইট দেন এক্সপেক্টেড, ঠিক আছে। গ্রিন মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এটা হচ্ছে লার্জ, এটা হচ্ছে স্মল, ঠিক আছে।
ওকে, এখানে আবার সেম জিনিসটা বলেছে, যদি নর্মাল বার্থ ওয়েট হচ্ছে 2.52, আমরা জানি 2.5 টু 3.5 কেজি, যদি 2.5 এর থেকে কম হয় তখন লো বার্থ ওয়েট বেবি, সরি, তখন লো বার্থ ওয়েট বেবি 2.5 এর থেকে কম হলে, মানে 2.5 কেজির থেকে কম হলে লো বার্থ ওয়েট বেবি, ভেরি লো বার্থ ওয়েট বেবি হচ্ছে 1.5 কেজির কম হলে, এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি হচ্ছে 1 কেজির কম হলে। আই থিঙ্ক এই যে চার্টটা ছিল এটা থেকে তোমরা সবকিছু ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছো, ঠিক আছে? যদি না বুঝতে পারো ক্লিয়ারলি আমাকে কমেন্টে জানাবে। আমার মনে হয় এই বোঝানোর পর, এই জিনিসটা এত ভালোভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানোর পর তোমরা সবকিছু বুঝতে পেরেছো। যদি তাও না বুঝতে পারো, আমি তোমাদেরকে বলেছি আমাকে পার্সোনালি মেসেজ করে জিজ্ঞেস করতে পারো। কিছু ডাউট থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে জিজ্ঞেস করতে পারো, আমি নেক্সট ক্লাসে ক্ল্যারিফাই করবো। ওকে, এবার এখানে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে স্মল ফর জেস্টেশনাল এজ, ঠিক আছে? আমরা বললাম স্মল ফর জেস্টেশনাল এজ আর লার্জ ফর জেস্টেশনাল এজ, এই দুটোকে ভালোভাবে এখানে ক্লাসিফিকেশন, তার কজ আর তার সিমটমগুলো আমরা দেখব, প্লাস কি হয় এখান থেকে এটা। এবার এটাকে দুভাগে ভাগ করতে পারি স্মল ফর জেস্টেশনাল এজকে। এখানে একটা ভাগ হচ্ছে নর্মাল ভেরিয়েন্ট, নর্মাল ভেরিয়েন্ট অর কনস্টিটিউশনাল। নর্মাল ভেরিয়েন্ট বা কনস্টিটিউশনাল মানে কি হচ্ছে, কনস্টিটিউশনালের যে এটা খুবই নর্মাল, কোনো প্যাথোলজি মানে কোনো কজ বা কোনো ডিজিজ প্রেজেন্ট নেই। হয়তো দেখা যাবে তার জেনেটিক্সে এরকম আছে, মানে তাদের ঘরে বাচ্চা এরকম অলরেডি স্মল ফর জেস্টেশনাল এজ নিয়ে জন্ম হচ্ছে আগে থেকেই, তার কোনো ডিজিজ কন্ডিশন নেই, মানে তার কোনো প্যাথোলজিক্যাল কারণ নেই, ঠিক আছে, নর্মালি হচ্ছে। তো এটা মোস্ট কমন, যে মোস্ট কমনলি আমাদের ইন্ডিয়ান নিউবর্নরা সাধারণত, অনেক মাই আছে যাদের বাচ্চা ওয়েট খুব কম থাকে নর্মালি, আর সেটা খুবই নর্মাল, কোনো ডিজিজের জন্য নয়, জাস্ট নর্মালি তাদের বাচ্চার ওয়েট লেস থাকে, আর তাদের ফ্যামিলিতে এরকম হিস্ট্রি আছে, যেটা মোস্ট কমন কনস্টিটিউশনাল বলা হয়, নর্মাল ভেরিয়েন্ট, ঠিক আছে? এবার এটাই পড়ার মতো তেমন কিছু নেই, পড়বো আমরা অ্যাবনর্মাল ভেরিয়েন্ট, যেটায় যে কোনো একটা, কি বলবো, যে কোনো একটা প্যাথোলজি বা কজ লুকিয়ে আছে, কিছু একটা কারণের জন্য পার্টিকুলারলি এটা হচ্ছে। এবার অ্যাবনর্মাল ভেরিয়েন্টের মধ্যে মেইনলি যেটা হয় সেটা হচ্ছে আইইউজিআর। এবার আইইউজিআর এর ফুল ফর্ম হচ্ছে, আইইউজিআর মানে তোমরা জানো কিনা জানি না, আইইউজিআর মানে হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন, কি বললাম, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন, ঠিক আছে, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন আইইউজিআর এর ফুল ফর্ম। ওকে, এবার আইইউজিআর মেইনলি হয়, আইইউজিআর অ্যাসোসিয়েটেড উইথ প্যাথোলজি, মানে আইইউজিআর যেটা হয় তার একটা নির্দিষ্ট যে কোনো কারণ বা নির্দিষ্ট যে কোনো প্যাথোলজি বা ডিজিজ আছে। এবার এর উপর ডিপেন্ড করে আমরা ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন, যেটা আমি অলরেডি নিচে লিখে রেখেছি, এইটার ফলে বাচ্চার মধ্যে কি কি সিমটম আমরা দেখতে পাবো। একটা বাচ্চা ধরো জন্মালো, যার বার্থ ওয়েট অ্যাকর্ডিং টু জেস্টেশনাল এজ কম, ঠিক আছে, মানে ধরো 30 বা 40 উইকে টার্মের মধ্যেই বাচ্চা জন্ম হয়েছে, কিন্তু তার বার্থ ওয়েট ধরো বলতে গেলে 2 কেজি, ঠিক আছে, 37 থেকে 42 উইকের মধ্যে জন্ম হয়েছে, কিন্তু তার বার্থ ওয়েট 2 কেজি। এবার তার মধ্যে যদি কোনো কারণ লুকিয়ে থাকে যে আইইউজিআর এর জন্য বাচ্চা গ্রোথ রেস্ট্রিক্টেড হয়েছে, এবার সেই রকম বাচ্চাগুলোর মধ্যে কি কি সাইন এন্ড সিমটম মেনলি দেখা যাবে, ঠিক আছে, বাচ্চাগুলো মাল নারিশড হবে, ঠিক আছে, মাল নিউট্রিশন প্রেজেন্ট থাকবে বাচ্চার মধ্যে, ঠিক আছে। মাল নিউট্রিশন মানে তোমরা জানো আশা করি সবাই, ঠিক আছে, প্রেজেন্স অফ মোর দেন 3 লুজ স্কিন ফোল্ড, মোর দেন যদি 3টে লুজ স্কিন ফোল্ড বাচ্চার বডিতে প্রেজেন্ট থাকে, তখন আমরা ইন্ডিকেট করতে পারি ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশনকে। এবার লুজ স্কিন ফোল্ড কি জিনিস, কেমন ভাবে দেখা যায় আমি পরে দেখাবো, আমি সবকিছুর ছবি নিয়ে এসেছি তোমাদেরকে বোঝানোর জন্য, তো এরপরে তোমরা দেখতে পাবে। এমাসিয়েটেড অ্যাপিয়ারেন্স এর মানে কি, ভেরি থিন বনি অ্যাপিয়ারেন্স, ঠিক আছে,
রিকেট টাইপের বলতে পারো, রিকেট বলা যায় না কিন্তু রিকেট টাইপের বলতে পারো, ভেরি থিন বনি অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এবার পিলিং অফ স্কিন, পিলিং অফ স্কিন মানে হচ্ছে এইটা, পিলিং অফ স্কিনের কথা হচ্ছে মানে হাত থেকে বা বডির যে কোনো জায়গা থেকে স্কিন উঠে যাওয়া, ধীরে 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 উঠে যাওয়া, ঠিক আছে। ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিক্টেড বেবির মধ্যে এই জিনিসটা থাকতে পারে, খুব ভালোভাবে থাকতে পারে, তোমাদেরকে এটা জানতে হবে। এবার পিলিং অফ স্কিন, এখানে আমি দেখিয়েছি যে পিলিং অফ স্কিন কাকে বলে। পিলিং অফ স্কিন এটাকে বলে যে হাতের হাতের যে স্কিন গুলো ধীরে 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 উঠে যাচ্ছে। এবার আরেকটা তোমাদেরকে জিনিস পড়ালাম যে এমাসিয়েটেড অ্যাপিয়ারেন্স। এমাসিয়েটেড অ্যাপিয়ারেন্স কি? এমাসিয়েটেড অ্যাপিয়ারেন্স হচ্ছে এইটা, এইটা হচ্ছে এমাসিয়েটেড অ্যাপিয়ারেন্স, মানে ভেরি থিন বনি অ্যাপিয়ারেন্স, মানে দেখে রিকেট এফেক্টেড বেবির মতো মনে হবে, ঠিক আছে। এবার আরেকটা ছিল লুজ স্কিন ফোল্ড বা মোর দেন 3 যদি লুজ স্কিন ফোল্ড থাকে, ঠিক আছে। এবার এই যে দেখতে পাচ্ছ তোমরা হাত দিয়ে জাস্ট স্কিনটাকে এরকম ভাবে পিঞ্চ করলে, এরকম ভাবে যদি পিঞ্চ করি আমাদের দেখুন, আমাদের দেখো এই দেখো স্কিন খুব জাস্ট টানলেই আবার ফিরে যাচ্ছে, তো টার্গেটেডই ভালোভাবে প্রেজেন্ট আছে। কিন্তু বাচ্চা যার আইইউজিআর আছে তার মধ্যে স্কিন ফোল্ড, স্কিনের যে ফোল্ড গুলো আছে মেনলি ওগুলো খুব লুজ হয়, আর 3টে থেকে বেশি যদি থাকে তখন সেটা মেনলি আইইউজিআর কে ইন্ডিকেট করে, ঠিক আছে। লুজ স্কিন ফোল্ড, ফোল্ড, ঠিক আছে। এটা আইইউজিআর এর সম্পর্কে বললাম। এবার আইইউজিআর মেইনলি দু প্রকারের হতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে সিমেট্রিক্যাল আইইউজিআর, আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর। সিমেট্রিক্যাল আইইউজিআর আর হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর। সিমেট্রিক্যাল আইইউজিআর কি আর অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর কি, এটাও একটু বোঝবার বিষয়, তোমরা একটু ভালোভাবে আমার কথা মন দিয়ে শোনার চেষ্টা করবে, ঠিক আছে। সিমেট্রিক্যাল আইইউজিআর কি? যে বডির আপার পার্টের বডি, এই বডির আপার পার্টের যে লেন্থ আর বডির লোয়ার পার্টের যে লেন্থ এই দুটো সেম থাকে সিমেট্রিক্যাল আইইউজিআর। সিমেট্রিক্যাল মানে হচ্ছে সমান, বডির আপার পার্টের লেন্থ বডির লোয়ার পার্টের লেন্থ সমান থাকবে। অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর কি? অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর হচ্ছে বডির আপার পার্ট, বডির আপার পার্ট বেশি লেন্থ হবে দেন লোয়ার পার্ট, লোয়ার পার্টের। এবার তোমরা বলবে কেন? আইইউজিআর এর ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে সিমেট্রিক্যাল আইইউজিআর দেখা যায়, মানে সমানভাবে আইইউজিআর, মানে বডির পুরো সব জায়গাতেই আইইউজিআর আছে, কমপ্লিট আইইউজিআর, মানে হচ্ছে পুরো সমানতা বজায় রেখে বডির আপার পার্ট আর লোয়ার পার্ট দুটোর দিকেই সমানতা বজায় রেখে আইইউজিআর হয়েছে। আর একটা জায়গায় হচ্ছে বডির আপার পার্ট তো ঠিকভাবে ডেভেলপ হয়েছে কিন্তু লোয়ার পার্ট কম ডেভেলপ হয়েছে, সেই জন্য আমি এখানে বলেছি আইইউজিআর এর যে লেন্থ, বডির আপার পার্টের যে লেন্থ সেটা বেশি লোয়ার পার্টের লেন্থের থেকে, ঠিক আছে। এবার কেন আমরা এখানে বুঝবো, ওকে। তো এখানে একটা ছবি আমি দেখাবো তোমাদেরকে যে অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ, অ্যাপ্রোপ্রিয়েট ফর গ্রোথ প্রোফাইল, মানে অ্যাপ্রোপ্রিয়েট গ্রোথ হয়েছে বাচ্চার, ঠিক আছে। এবার সিমেট্রিক্যাল এর ক্ষেত্রে কি হয়েছে, বডির আপার পার্টও ছোট বডির লোয়ার পার্টও ছোট। অ্যাসিমেট্রিক্যাল এর ক্ষেত্রে কি হয়েছে, বডির আপার পার্ট বড় নর্মাল গ্রোথ হয়েছে, বা অ্যাবনর্মালি এনলার্জ লিখতে পারো, অ্যাবনর্মালি এনলার্জড। এবার তোমরা বলবে যে কেন হঠাৎ করে বডির মাথাটাই শুধু এনলার্জ হচ্ছে, লোয়ার পার্টটা কেন এনলার্জ হচ্ছে? আমি ধীরে ধীরে বলবো ব্যাপার দুটো কি, ঠিক আছে। ওকে, তো সিমেট্রিক্যাল আইইউজিআর কি? যে এখানে সাধারণত মেইনলি যে কারণে সিমেট্রিক্যাল আইইউজিআর হয় সেটা হচ্ছে কনজেনিটাল ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। যদি কোনো বাচ্চার মধ্যে বা মায়ের মধ্যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে তখন কি হয়, যে প্রথম থেকেই বাচ্চা যখন বড় হচ্ছে একদম ফিটাল অবস্থায় আছে, 3 to 8 উইক অফ জেস্টেশনে অর্গানোজেনেসিস হচ্ছে, তো সেক্ষেত্রে বাচ্চার আপার পার্ট আর লোয়ার পার্ট দুটোতেই গ্রোথ রেস্ট্রিক্টেড হয়ে গেছে,
মানে প্রথম থেকেই বাচ্চা বড় হয়, ফিটাস এমব্রিয়নিক স্টেজ থেকেই বাচ্চা বডিও গ্রোথ রেস্ট্রিক্টেড, আপার পার্টও গ্রোথ রেস্ট্রিক্টেড। এটা কেন হয়? মেনলি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকলে। এবার কোনো ক্ষেত্রে কি হয়, বাচ্চা প্রথমে অর্গানোজেনেসিসের সময় এমব্রিয়নিক পিরিয়ডে ঠিক আছে, দিয়ে কিছুক্ষণ বাদে জাস্ট যখন টার্মের দিকে যেতে থাকে বা ফার্স্ট ট্রাইমেস্টারে, সেকেন্ড ট্রাইমেস্টারে বাচ্চা ঠিক আছে, থার্ড ট্রাইমেস্টার আর ফোর্থ ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকে আর থার্ড ট্রাইমেস্টারের দিকে বাচ্চা অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর মানে বাচ্চার গ্রোথ রেস্ট্রিক্টেড হওয়া স্টার্ট হয়। ঠিক আছে, এবার যখন শেষের দিকে প্রেগনেন্সির সেকেন্ড পার্ট বা প্রেগনেন্সির লাস্ট পার্টের দিকে বাচ্চার আইইউজিআর হওয়া স্টার্ট হবে, তখন কি হবে, বাচ্চার যে ব্লাড সাপ্লাই আছে হেডের দিকে সেটা ঠিকঠাক চলবে, কিন্তু নিচের দিকে যে গ্রোথটা আছে সেটা একটু কমে যাবে। ঠিক আছে, আমি একটু মাইকটাকে মিউট করার চেষ্টা করবো, সরি, একটু মাইকটাকে মিউট করার চেষ্টা করবো। সরি, আই থিঙ্ক এবার ভয়েস আসছে তোমাদের কাছে। ওকে, যেটা আমি বলছিলাম যে ফার্স্ট ট্রাইমিস্টার আর সেকেন্ড ট্রাইমিস্টারে যখন হবে, ফার্স্ট ট্রাইমিস্টার আর সেকেন্ড ট্রাইমিস্টার প্রথমের দিকে যখন হবে, ফার্স্ট ট্রাইমিস্টার বা সেকেন্ড ট্রাইমিস্টারে যদি আইইউজিআর হওয়া স্টার্ট হয় ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির ক্ষেত্রে, বা বাচ্চার যদি কোনো ইনফেকশন থাকে, আমরা কিছুদিন পরে পড়বো টর্চ ইনফেকশন, যদি বাচ্চায় খুব আর্লি স্টেজে টর্চ ইনফেকশনে এফেক্টেড হয়, তো তখন বাচ্চার মধ্যে আইইউজিআর চলে আসে প্রথম থেকে। ঠিক আছে, তখন কি হবে, ফার্স্ট ট্রাইমিস্টার বা সেকেন্ড ট্রাইমিস্টারের ক্ষেত্রে হলে সিমেট্রিক্যাল আইইউজিআর হবে। অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর কখন হবে? যখন সেকেন্ড ট্রাইমিস্টার বা থার্ড ট্রাইমিস্টার হবে। এই দুটো ক্ষেত্রে ল্যাটার হাফ অফ দ্য প্রেগনেন্সি যদি হয়, তখন মেনলি অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর হবে। এটা মেনলি কেন হয়? এটা হয় ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সির জন্য। মানে ইউটেরাসে প্লাসেন্টা ধরো, এটা প্লাসেন্টা থেকে উমবিলিক্যাল কর্ডের মাধ্যমে বাচ্চার কাছে যে ফিটাসের কাছে যে নিউট্রিশন বা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড যে যা সাপ্লাই হচ্ছে, এইখানে যদি সাপ্লাইয়ের মধ্যে ডিক্রিজনেস আছে, এই জিনিসগুলো তোমরা অভিজিতে ভালোভাবে পড়বে, আমি জাস্ট ওভারভিউর জন্য বলছি। যদি এইখানে প্রথম ঠিক আছে, কিন্তু ইউটেরাস আর প্লাসেন্টার মধ্যে যদি নিউট্রিশন অক্সিজেন এগুলোর মধ্যে ঘাটতি চলে আসে কোনো সময় লেটার হাফ অফ দ্য প্রেগনেন্সি, মেইনলি এইটাই কারণ হয় অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর এর জন্য। তো বডি কি চাইবে, আমাদের যে মেইন অর্গান কি, মেইনলি ব্রেন। তো ব্রেনকে ঠিকভাবে ব্লাড সাপ্লাই আমরা দিয়ে দিই। ঠিক আছে, তো যতটুকু আমাদের মধ্যে নিউট্রিশন আসছে, ব্লাড সাপ্লাই আসছে, যাই আসুক না কেন, সেটা আমরা প্রথমে হেডকে দেব। ঠিক আছে, তো এখানে কি হয়, লেটার হাফ অফ দ্য প্রেগনেন্সিতে যেতে যেতে হেড তো, ব্রেন তো ঠিক মতো ম্যাচিওরলি প্রিপেয়ার হয়ে যায়, কিন্তু বডির দিকে ব্লাড সাপ্লাই দেওয়ার মতো, বডির দিকে গ্রোথ করানোর মতো কিছু থাকে। ঠিক আছে, তো সেই জন্য কি হয়, আপার হাফ অফ দ্য বডি ঠিকভাবে গ্রোথ হয়ে যায়, কিন্তু লোয়ার হাফ অফ দ্য বডি গ্রোথ হতে পারে না। তো এখানে কি হয়, নর্মালি দেখতে গেলে এই যে সিমেট্রিক্যাল আইইউজিআর এর থেকে অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর এর যে বেবি হয়, তার হাইট বেশি হয়, কারণ মাথার হাইট তার বেশি আছে। ঠিক আছে, কিন্তু লোয়ার বডি পার্ট তার সিমেট্রিক্যাল আইইউজিআর वाला বেবির মতো, কিন্তু হেড পার্টটা তার বড় বলে লেন্থটাও নর্মালি বড় হয়ে যায়। ঠিক আছে, এবার মোটামুটি আমি তোমাদেরকে সবকিছু আই থিঙ্ক বোঝাতে পেরেছি। এবার এখানে দুটোর মধ্যে কি ডিফারেন্সিয়েশন সেটা দেখবো। ঠিক আছে, ব্যাস, ক্যারেক্টারিস্টিক্স, পিরিয়ড অফ ইনসাল্ট। ঠিক আছে, পিরিয়ড অফ ইনসাল্টের ক্ষেত্রে কি, আর্লিয়েস্ট জেস্টেশন। আমি তোমাদেরকে বলেছি অলরেডি, সিমেট্রিক্যাল আইইউজিআর এর ক্ষেত্রে এখানে সমানভাবে দুটো বডি পার্টই
আইইউজিআর এফেক্টেড হয় সেখানে আর্লিয়েস্ট জেস্টেশন পিরিয়ড অফ ইনসেল মানে কখন অনসেট হচ্ছে, মানে আইইউজিআর কখন স্টার্ট হচ্ছে। আমি তোমাদেরকে বলেছি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকলে বা টর্চ ইনফেকশন থাকলে এটা অর্গানোজেনেসিস হওয়ার আগে থেকেই জাস্ট বাচ্চা গ্রোথ রেস্ট্রিক্টেড হওয়া স্টার্ট করে। সেক্ষেত্রে অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর এর ক্ষেত্রে ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি থাকে, সেটা ল্যাটার হাফ অফ দ্য প্রেগনেন্সিতে আবির্ভাব ঘটে। তো আর্লিয়েস্ট জেস্টেশনে যদি হয় তাহলে সিমেট্রিক্যাল আইইউজিআর, অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর মানে লেটার হাফ অফ দ্য প্রেগনেন্সি, লেটার জেস্টেশন। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে ইনসিডেন্স অফ টোটাল আইইউজিআর কেসেস। ঠিক আছে, 20 to 30%। এটা আমি বলতে ভুলে গেছি যে এটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির জন্য হচ্ছে, বাট ইনফেকশনের জন্য হচ্ছে। এটা কিন্তু মোস্ট কমন নয়, কারণ সবার মধ্যে ক্রোমোজোম অ্যাবনর্মালিটি থাকে না, কিন্তু ইউটেরাস প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি অনেকের মধ্যে থাকতে পারে। আমাদের ইন্ডিয়ান মাদারদের মধ্যে থাকার প্রবণতা অনেক বেশি, কারণ আমাদের মা প্লাস বাচ্চা যারা জন্ম নেয় নিউবর্ন, তাদের দুজনের মধ্যে মালনিউট্রিশন থাকতে পারে। মায়ের মধ্যে মালনিউট্রিশনের মানে নিউট্রিশনের ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। তো মায়ের মধ্যে নিজের মধ্যে যদি নিউট্রিশন ডেফিসিয়েন্সি থাকে, সে ইউটেরাসে থেকে কিভাবে বাচ্চার কাছে পাঠাবে। তো এই ক্ষেত্রে প্লাস স্মোকিং একটা খুব বড় কজ ইন্টেরিয়র প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হওয়ার জন্য, কারণ ব্লাড ভেসেল যেগুলো ইউটেরাসে সাপ্লাই করছে সেগুলোর ডায়ামিটার কমে যায়, ন্যারো হয়ে যায়। ঠিক আছে, তো এটা মোস্ট কমন 70 to 80%, আর সিমেট্রিক্যাল আইইউজিআর হচ্ছে 20 to 30%। ঠিক আছে, ইটিওলজি মানে হচ্ছে কারণ কি। এখানে বলেছি আমি অলরেডি, জেনেটিক ডিসঅর্ডার, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি অর ইনফেকশন ইন্ট্রিনসিক অফ ফিটাস, ইনফেকশন টু ফিটাস। আর এটার ক্ষেত্রে আমি অলরেডি বলেছি ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। যদি ইউটেরাস থেকে প্লাসেন্টাতে ব্লাড সাপ্লাই কম যায়, নিউট্রিয়েন্ট কম যায়, খাদ্য কম যায়, অক্সিজেন কম যায়, বাচ্চার কাছে পৌঁছাবে কম, তো ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সির জন্য লেটার হাফ অফ দ্য প্রেগনেন্সিতে সিমেট্রিক্যাল আইইউজিআর দেখা যেতে পারে। ঠিক আছে, তার জন্য কি করবে বডি, একটা রেসপন্স করবে যে আমার যে পার্টকে খাদ্য দিলে সেটা বেশি জরুরি আমার বাচ্চার জন্য, সেই পার্টকে খাদ্য দেবে বেশি বা নিউট্রিয়েন্ট দেবে বেশি। মানে হচ্ছে হেড পার্ট অফ দ্য বেবি, হেড পার্ট অফ দ্য বেবি ঠিক মতো ডেভেলপ হয়ে যাবে, হেড পার্ট অফ দ্য বেবি ঠিক মতো ডেভেলপ হয়ে যাবে, আর লোয়ার পার্ট অফ দ্য বেবিকে দেওয়ার মতো কিছু থাকবে না, কারণ ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি আছে, ইউটেরো থেকে প্লাসেন্টার মধ্যে খাবার ঠিক মতো বা নিউট্রিয়েন্ট ঠিক মতো পৌঁছাচ্ছে না। এবার এটা কি বলেছে, অ্যান্টিনেটাল স্ক্যান, হেড সার্কামফারেন্স, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, বাইপ্যারাইটাল ডায়ামিটার এন্ড ফিমার লেন্থ। ঠিক আছে, অল প্রপোর্শনালি রিডিউসড। যার সিমেট্রিক্যাল আইইউজিআর প্রথম থেকেই তার মধ্যে আইইউজিআর আছে, তার অ্যান্টিনেটাল স্ক্যানের ক্ষেত্রে হেড সার্কামফারেন্স মানে মাথার যে সার্কামফারেন্স, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স মানে পেটের যে সার্কামফারেন্স, বাইপ্যারাইটাল ডায়ামিটার মানে হচ্ছে, বাইপ্যারাইটাল ডায়ামিটার হচ্ছে মাথার এই দুটো ডায়ামিটার। ঠিক আছে, এই দুটো ডায়ামিটারকে বাইপ্যারাইটাল ডায়ামিটার বলা হয়, সেটাও রিডিউসড হবে। ফিমার লেন্থ মানে হচ্ছে পায়ের যে আমরা লং বোন বলি, মানে যেটা থাই বোন বলা হয়, সেটারও লেন্থ কম হবে। ঠিক আছে, এবার অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর এর ক্ষেত্রে কিন্তু হবে না, কারণ আমি বলেছি মাথার লেন্থ ঠিক থাকে, মাথার লেন্থ বড় হয়, বাচ্চা অ্যাবনর্মালি মাথা বড় থাকবে এবং বডি ছোট থাকবে। অ্যাবডোমিনাল সার্কামফারেন্স ডিক্রিজড, কারণ লোয়ার বডি পার্টে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স আছে, কম হবে। বাইপ্যারাইটাল ডায়ামিটার, হেড সার্কামফারেন্স, বাইপ্যারাইটাল ডায়ামিটার বলেছি, ডায়ামিটার, হেড সার্কামফারেন্স কিছুদিন পরে পড়বে তোমরা বাইপ্যারাইটাল ডায়ামিটার কি। হেড সার্কামফারেন্স মানে মাথার সার্কামফারেন্স, অ্যান্ড ফিমার লেন্থ নর্মাল, যে বাচ্চার পায়ের বোনের যে লেন্থটা সেটাও নর্মাল থাকে। ঠিক আছে, সবকিছু মোটামুটি নর্মাল থাকে। এবার সেল নাম্বার, যখন বাচ্চার মধ্যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে, মানে বাচ্চার বডিতে যে সেলের নাম্বার হবে সেটাও রিডিউসড হবে, কিন্তু এখানে কি হবে, সেল নাম্বার রিডিউসড হবে না। এখানে কি হবে, সেল নাম্বার তো প্রথম ঠিক তৈরি হয়ে গেছে, বাচ্চার মধ্যে সেল ঠিক অ্যাপ্রোপ্রিয়েটলি তৈরি হয়েছে, কিন্তু সেলের সাইজ শেষের দিকে বাড়েনি, কারণ ল্যাটার হাফ অফ দ্য প্রেগনেন্সিতে ইউটেরো প্লাসেন্টা ইনসাফিসিয়েন্সি ছিল। তোমাদেরকে একই কথা আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, কারণ এই জিনিসগুলো ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে। ডব্লিউবি স্টাফ নার্স, নটসেট বলো, আরআরবি বলো, সমস্ত এক্সামের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ভালোভাবে আসে। ঠিক আছে, সরি, এখানে নর্মাল। এবার সেল সাইজের ক্ষেত্রে কি, এখানে নর্মাল, কারণ এখানে প্রথম থেকেই রিডিউসড মানে কম সেল তৈরি হয়েছে, কিন্তু যেগুলো তৈরি হয়েছে সেগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি তৈরি হচ্ছে সেলের সাইজ, কিন্তু এখানে নর্মালি সেল সাইজ তো বেড়ে গেছে কিন্তু সেগুলো আর বড় হচ্ছে না, সেজন্য রিডিউসড।
এবার এখানে বলেছে পন্ডারেল ইন্ডেক্স মোর দেন 2, আর এখানে বলেছে পন্ডারেল ইন্ডেক্স লেস দেন 2। এবার পন্ডারেল ইন্ডেক্স কি এটা আমরা জানি। পন্ডারেল ইন্ডেক্স কাকে বলে এখানে দেখিয়েছি আমি। পন্ডারেল ইন্ডেক্স কি জিনিস? আইইউজিআর মানে হচ্ছে ইন্ট্রা ইউটেরিন গ্রোথ রেস্ট্রিকশন, এটাকে মাপার জন্য একটা ইন্ডেক্স আমরা ইউজ করি যেটা হচ্ছে পন্ডারেল ইন্ডেক্স। এতে কি দেখা হয় যে ওয়েট of the baby by length of the baby into 100, weight of the baby into in gram by length of the baby into centimeter whole cube into 100। ঠিক আছে, এবার এখানে তোমরা বলবে যে পন্ডারেল ইন্ডেক্স বের করবো কি, ওটা তোমাদেরকে বের করতে দেবে না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে একটা জিনিস বলছি। যদি কারোর কোনো বাচ্চার নর্মাল বার্থ ওয়েট 3000 গ্রাম হয় আর লেন্থ 50 হয়, এর হোল কিউব করতে হবে ইন্টু 100। এইটা থেকে কেটে যে অ্যান্সারটা বেরাবে, আমি আর অ্যান্সার বের করছি না, তোমাদের লাগে না, ঠিক আছে। তো যেই অ্যান্সারটা বেরাবে সেটাই হচ্ছে পন্ডারেল ইন্ডেক্স, ঠিক আছে। এবার এখানে কি বলছে, পন্ডারেল ইন্ডেক্স সিমেট্রিক্যাল আইইউজিআর এর ক্ষেত্রে নরমাল হয় আর অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর এর ক্ষেত্রে পন্ডারেল ইন্ডেক্স সিমেট্রিক্যাল আইইউজিআর এর ক্ষেত্রে মোর দেন 2 হয়। কেন মোর দেন 2 হয় আমি সেটাকে বুঝিয়ে বলার চেষ্টা করব। পন্ডারেল ইন্ডেক্সের ক্ষেত্রে বাচ্চার যে লেন্থ, বাচ্চার যে বডি লেন্থ সেটা তো কম থাকে, ঠিক আছে। এবার তোমরা বুঝতে পারছো যে পন্ডারেল ইন্ডেক্স যদি লেন্থ কম থাকে পন্ডারেল ইন্ডেক্স বেশি হওয়ার চান্সেস আছে, কারণ এই যে নিচের জায়গাটায় যত কম সংখ্যা বসবে, ধরো বার্থ ওয়েট ধরো তোমরা ধরলে 3000, ঠিক আছে। লেন্থ যদি আমরা 30 ধরি, ঠিক আছে, 30 কিউব ধরো করা হলো 30 ইন্টু 30, ঠিক আছে। এবার এটার সঙ্গে যদি এটা কাট করা হয়, 3টে কেটে দেওয়া হলো, 3 কেটে দেওয়া হলো, ঠিক আছে, 3 কেটে দেওয়া হলো, 1/9 হচ্ছে, 1/9 হচ্ছে সামথিং হবে, ঠিক আছে। এটা যত হবে, এটা আমি ভুল করেছি, 30 হয় না, আরো কম হবে। তো আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বলছি, যদি এই 30 জায়গায় আমি 45 করে দিই, তো উপরের যে অংশটা আছে সেটা আরো কমবে, ঠিক আছে। এই জিনিসটা বোঝানোর জন্য যে লেন্থ বাচ্চার যত বাড়বে, একটা বাচ্চার লেন্থ যত বাড়বে, একটা বাচ্চার লেন্থ 30 হলে যে পন্ডারেল ইন্ডেক্স বেরাবে, যদি 45 করে দিই আমি, তখন পন্ডারেল ইন্ডেক্সের মান কমে যাবে, কারণ এটা নিচে আছে। বুঝতে পারছো তোমরা? তোমরা ঘরে এটা একবার দেখে করবে, ক্যালকুলেটরের সাহায্যে খুব ইজিলি বুঝতে পারবে। পন্ডারেল ইন্ডেক্স ডিরেক্টলি প্রপোর্শনাল হয় না, অপোজিটলি প্রপোর্শনাল হয় এর সাথে, লেন্থের সাথে, ঠিক আছে। লেন্থ বাড়লে পন্ডারেল ইন্ডেক্স কমবে, এখান থেকে তোমরা বুঝতে পারছো। সিমেট্রিক্যাল আইইউজিআর এর ক্ষেত্রে লেন্থ কম থাকে, সেই জন্য পন্ডারেল ইন্ডেক্স আমরা বলেছি এখানে বেশি থাকবে, মোর দেন 2 থাকবে। আর আইইউজিআর এর ক্ষেত্রে মাথার হেডের সার্কামফারেন্স বেশি বলে লেন্থ পুরো বডির বেশি হয়ে যাচ্ছে। তো যেই লেন্থ বেশি থাকবে, যদি 30 এর জায়গায় আমরা 40, 45, 50 করে দিই, মানে ওয়েট গ্রামের সাথে যখন কাটবো তখন পন্ডারেল ইন্ডেক্স আরো কমে যাবে। তো যেই কমে যাবে তখন এই জিনিসটা এখানে ধরা পড়বে, সরি, এই জিনিসটা এখানে আমি বোঝানোর চেষ্টা করছিলাম। পন্ডারেল ইন্ডেক্স যদি লেন্থ বাড়ে তখন পন্ডারেল ইন্ডেক্স কমবে, তো লেস দেন 2 হবে। অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর এর ক্ষেত্রে পন্ডারেল ইন্ডেক্স এই জন্য লেস দেন 2 হয়, ঠিক আছে। আশা করছি তোমরা সবকিছু বুঝতে পেরেছো। পন্ডারেল ইন্ডেক্স তোমরা না বুঝলেও হবে, লেস দেন 2, মোর দেন 2 এইটুকু মনে রাখলেই হবে, তোমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট নয়। পন্ডারেল ইন্ডেক্সের এটা বুঝতে ইকুয়েশনটা তোমরা মনে রাখতে পারো, না মনে রাখলেও চলবে, কিন্তু কেন হয় কি জন্য হয় এটা জাস্ট আমার এক্সপ্লেন করার কথা ছিল, আমি এক্সপ্লেন করেছি। ওয়েট ইন গ্রাম বাই লেন্থ ইন সেন্টিমিটার হোল কিউব ইন্টু 100। এবার হচ্ছে লার্জ ফর জেস্টেশনাল এজ। আমরা পড়েছি স্মল ফর জেস্টেশনাল এজ, লার্জ ফর জেস্টেশনাল এজ। স্মল ফর জেস্টেশনাল এজ এর মধ্যে সিমেট্রিক্যাল আইইউজিআর, অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর তোমাদেরকে বলে দিয়েছি। লার্জ ফর জেস্টেশনাল এজ এর ক্ষেত্রে কি হয়, যদি বার্থ ওয়েট মোর দেন 90th পার্সেন্টাইল হয় তখন সেটা লার্জ ফর জেস্টেশনাল এজ। আমি অলরেডি তোমাদেরকে গ্রোথ চার্টে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এই কথাটা। কনস্টিটিউশনাল, যেটা মোস্ট কমন হয়, যেটা মোস্ট কমন হতে পারে, ঠিক আছে।
এবার যদি এর মধ্যে কোনো প্যাথোলজি ইনভলভ থাকে, মানে যদি কোনো ডিজিজের জন্য হয়, তো সেখানে কি হবে? যদি বাচ্চা ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদার, যদি যে কোনো ডায়াবেটিক মাদারের বাচ্চা কি হবে? লার্জ হবে। লার্জ কেন? একটা মায়ের ডায়াবেটিস মেলিটাস আছে মানে তার মধ্যে সুগার বেশি আছে, কার্বোহাইড্রেট বেশি আছে। এবার সেই কার্বোহাইড্রেট ফিল্টারেশনের মাধ্যমে ইউটেরাসে পৌঁছাবে মায়ের কাছ থেকে। এবার যত কার্বোহাইড্রেট বেশি আছে একটা মায়ের মধ্যে, তত কার্বোহাইড্রেট বেশি একটা বাচ্চার কাছে যাবে প্লাসেন্টার মাধ্যমে। বাচ্চা তত বেশি কার্বোহাইড্রেট পাবে, তত বেশি ইনসুলিন প্রডিউস করবে, এবং ধীরে 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 একটা নর্মাল বাচ্চার থেকে তার গ্রোথ বেশি হয়ে যাবে। তো সেটা হচ্ছে ডায়াবেটিক মাদারের বাচ্চা প্রায় সময় ম্যাক্রোসোমিক হয় বা লার্জ হয়। এবং একটা জিনিস মনে রাখবে, ওই বাচ্চাগুলো যে ডায়াবেটিক মাদারের, তার হাইপোগ্লাইসেমি হওয়ার চান্সেস থাকে। হাইপোগ্লাইসেমিয়া। এবার কেন এই কারণটা আমি তোমাদেরকে যখন ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদার পড়াবো তখন ভালোভাবে এক্সপ্লেন করবো, এখানে বেশি এক্সপ্লেন করবো না, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো আমাদের সাথে কোঅপারেট করো, ভালোভাবে আমাদের সাথে লেগে থাকো। তোমাদের যে জার্নি আমরা পুরো ভালোভাবে কমপ্লিট করব, ঠিক আছে? এবার আদার যে ডিজিজগুলো থাকতে পারে তার মধ্যে একটা হচ্ছে ছোট সিনড্রোম, ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর জন্য এগুলো লিখেছি, তোমরা নাও পড়তে পারো, এগুলো জাস্ট মনে রাখতে পারো। ছোট সিনড্রোম বা সেরিব্রাল জাইজেন্টিজম বলে, মানে মাথা বড় হয়ে যাবে। জাইজেন্ট মানে হচ্ছে মাথা জায়েন্টের মতো, ঠিক আছে? সেরিব্রাল জাইজেন্টিজম বলে একে। এর মধ্যে কি কি সিমটম দেখা যায়? প্রিম্যাচিওর টুথ ইরেকশন, এই দাঁত বাচ্চার মধ্যে সময়ের আগে দাঁত ইরাপ্ট হয়ে যাবে, আবির্ভাব হবে। ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, মানে তার মধ্যে আইকিউর কমি থাকবে। ডেভেলপমেন্টাল ডিলে, মানে হচ্ছে ডেভেলপমেন্ট, সোশ্যাল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল সমস্ত ডেভেলপমেন্ট ডিলে হওয়ার চান্সেস থাকে। এই তিনটে এই বাচ্চার মধ্যে হওয়ার চান্সেস খুব বেশি, ঠিক আছে? আরেকটা হচ্ছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম তোমরা এন্ডোক্রাইনে পড়বে। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম যেসব বাচ্চার মধ্যে থাকবে তাদের অ্যাবনর্মালি বার্থ ওয়েট বেশি হওয়ার চান্সেস থাকে, ঠিক আছে? আরো একটা অ্যাবনর্মাল কি বলবো ডিজিজ থাকতে পারে, সেটা হচ্ছে ব্যাক উইথ ওয়াইডম্যান সিনড্রোম, যেটা ম্যাক্রোগ্লসিয়া, মানে জিভ খুব বড় হবে। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট, মানে সামনের যে পেটের ওয়ালটা থাকবে, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, তার ডিফেক্ট থাকতে পারে। রিস্ক অফ উইলস টিউমার। উইলস টিউমার কি? কনজিনেটাল একটা টিউমার, যেটা মেইনলি কিডনিতে দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে। কনজিনেটাল মানে উইথ বার্থ, ঠিক আছে? এই তিনটে জিনিস হওয়ার চান্সেস থাকে ব্যাকউইড ওয়াইডম্যান সিনড্রোমের মধ্যে। কি কি থাকবে? ম্যাক্রোগ্লসিয়া, জিভ বড় হয়ে যেতে পারে, অ্যাবডোমিনাল ওয়াল, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট থাকতে পারে, বা উইলস টিউমার হওয়ার চান্সেস থাকে। সেরিব্রাল জাইজেন্টিজম বা ছোট সিনড্রোমের মধ্যে কি থাকে? সেখানে প্রিম্যাচিওর টুথ ইরাপশন থাকবে, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকবে, আর ডেভেলপমেন্টাল ডিলে থাকতে পারে। এবার এটা প্রবলেম উইথ লার্জ ফর জেস্টেশনাল এজ দেখলাম। এবার হচ্ছে প্রবলেমস রিলেটেড টু লার্জ অফ জেস্টেশনাল এজ, লার্জ টু জেস্টেশনাল এজ, ঠিক আছে? যদি লার্জ ফর জেস্টেশনাল এজ হয় তাহলে মেইনলি প্রবলেমগুলো কি কি আমরা দেখতে পারি, ঠিক আছে? তো ইনক্রিজ ইন দা, সরি একটু দেখা যাচ্ছে না, আমি দেখাবো। ইনক্রিজ ইন দা বা ইনক্রিজ চান্সেস অফ বার্থ ইঞ্জুরি। একটা মায়ের ইউটেরাস থেকে যখন একটা বাচ্চা বেরোবে, একটা নর্মাল বাচ্চা যখন টার্মে বেরোচ্ছে, তার বার্থ ওয়েট হয়েছে 2.5 to 3.5 কেজির মধ্যে, আমি আজকেই বলেছি। এবার সেখানে যদি একটা বাচ্চার অ্যাবনর্মাল বার্থ ওয়েট হয় 4.5 কেজি, তো ইউটেরাস আর ভাজাইনার যে লিউমেন আছে তার একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, বা স্কেল স্পাইন যে মাদারের পেলভিসে আছে তার একটা নির্দিষ্ট এবিলিটি আছে যে এইটুকু আকৃতির শেপের বাচ্চা আমরা পাস করাতে পারি। তার থেকে বড় যদি বাচ্চা বেরোয় তখন তার বাচ্চার ফ্র্যাকচার হওয়ার চান্সেস বেশি থাকে, বার্থ ইঞ্জুরি হওয়ার চান্সেস বেশি থাকে। শুধু বোন ফ্র্যাকচার নয়, নার্ভের ড্যামেজ হতে পারে বা আদার্স ড্যামেজ হতে পারে। কি কি হতে পারে আমি দেখবো, ঠিক আছে? বার্থ ইঞ্জুরির মধ্যে কি কি পড়ে? মোস্ট কমন বোন ফ্র্যাকচার ইন নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি। নর্মালি যদি একটা বাচ্চা ভ্যাজিনাল ডেলিভার হয়, তার ক্ষেত্রে ভ্যাজিনাল ডেলিভারিতে যেটা মোস্ট কমন
বোন টু ফ্র্যাকচার হয় সেটা হচ্ছে ক্ল্যাভিকেল বোন। ক্ল্যাভিকেল বোন তোমরা আশা করি জানো, এই যে বোনটা যেটা আমরা বিউটি বোন বলি, যেটা জাস্ট স্টারনামের ওপর থেকে এই জায়গাটাকে কানেক্ট করে, এই যে বোনটা এটাকে বলা হয় ক্ল্যাভিকেল বোন। তো এই বোনটা সব থেকে বেশি ড্যামেজ হওয়ার চান্সেস আছে নর্মাল ডেলিভারিতে। কিন্তু যদি ভ্যাজানাল ডেলিভারিতে, কিন্তু যদি আমরা সিজারিয়ান সেকশন করি, এলএসসিএস করি, লোয়ার সেকশন সিজারিয়ান সেকশন, লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন করি, তখন যেই বোনটা ফ্র্যাকচার হওয়ার বেশি সম্ভাবনা থাকে সেটা হচ্ছে হিউমেরাস। হিউমেরাস কোনটা? হিউমেরাস হচ্ছে, আমি দেখানোর চেষ্টা করবো, এই যে বোন, হাতের এই বোনটাকে বলা হচ্ছে হিউমেরাস। ঠিক আছে? তো নর্মাল ভ্যাজিনাল ডেলিভারিতে ক্ল্যাভিকেল বোন ড্যামেজ হওয়ার চান্সেস বেশি, আর যদি ইয়ে করা হয়, এলএসসিএস করা হয়, তার ক্ষেত্রে হিউমেরাস বোন, এই যে লং বোনটা হাতের, এই বোনটা ড্যামেজ হওয়ার চান্সেস বেশি। ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি। ব্রাকিয়াল প্লেক্সাস কি? ব্রাকিয়াল প্লেক্সাস হচ্ছে একটা নার্ভের গুচ্ছ বলতে পারো, যেটা আমরা আমাদের স্পাইনাল কর্ড থেকে মেনলি নিচের দিকে নামে, আর পুরো বডিকে মেনলি হাত, আপার পার্ট অফ দ্য বডিকে কন্ট্রোল করে। ঠিক আছে? মোটর আর সেন্সরের ক্ষেত্রে মেনলি মোটর। C5, C6, C7, C8, T1, এই কয়েকটা নার্ভের গুচ্ছ একসাথে তৈরি হয়ে যে প্লেক্সাস বানায় সেটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। এর মধ্যে ইনজুরি হলে আমাদের আপার যে এক্সট্রিমিটিস, তার মধ্যে গন্ডগোল আসতে পারে, আমার এই যে নেক পোর্শনের মোবিলিটিতে গন্ডগোল আসতে পারে, আরো ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম থাকতে পারে, বিভিন্ন ধরনের পোস্টার দেখা যেতে পারে। তো এগুলো তোমরা ধীরে ধীরে আমাদের এখানে পড়বে, না হলে নার্ভাস সিস্টেমে পড়বে। ঠিক আছে? আমি এখানে বেশি এক্সপ্লেন করবো না। ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি। পলিসাইথেমিয়া। এবার পলিসাইথেমিয়া এখানে কেন হচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করবো, তোমরা বুঝবে। একটা নর্মাল বাচ্চা এইরকম ধরো, ঠিক আছে, সরি, আমার পিকচার স্কিলস খুব ভালো, তার জন্য মাফ করবে আমাকে। ঠিক আছে? এটা হচ্ছে একটা নর্মাল বাচ্চা। এর বডি সার্ফেস এরিয়ায় যত এর বডিতে পুরো সব জায়গায় ব্লাড সাপ্লাই যাওয়ার জন্য যতটুকু হিমোগ্লোবিন দরকার হয় বা আরবিসি দরকার হয়, সেটা একটা নির্দিষ্ট পরিমাণ। ঠিক আছে? ধরো 14 গ্রাম আরবিসি দরকার হয়। ঠিক আছে? কিন্তু সেক্ষেত্রে এই বেবিটার ওয়েট ধরো, বার্থ ওয়েট ধরো 3 কেজি। ঠিক আছে? কিন্তু তার ক্ষেত্রে যদি এরকম একটা বেবি তৈরি হলো, এরকম একটা বেবি, ঠিক আছে, যার ওয়েট হচ্ছে 4.5 কেজি, যদিও এত বড় হয় না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। ঠিক আছে? 4.5 কেজি। তো এর পুরো বডিতে যদি আমাদেরকে ব্লাড সাপ্লাই, হার্ট যদি চাই যে ব্লাড সাপ্লাই ঠিকমতো পাম্প করে পৌঁছাবে, তো তার জন্য বেশি আরবিসি লাগবে, বেশি কষ্ট করতে হবে, বেশি ব্লাড পৌঁছাতে হবে সব জায়গায়। তো সেটাকে মেটানোর জন্য ধরো কোথাও ব্লাড সাপ্লাইয়ের কমি হচ্ছে বডিতে, ঠিক আছে, তখন সেই ডেফিসিয়েন্সিটাকে মেটানোর জন্য কি হবে, বডিতে একটা রেসপন্স অ্যাক্টিভেট হবে, যেখানে বডি কি করবে, বেশি পরিমাণ আরবিসি প্রডিউস করার চেষ্টা করবে বডির বেসিক মেটাবলিক নিড গুলোকে পূরণ করার জন্য। ঠিক আছে? মানে ব্লাড সাপ্লাই প্লাস অক্সিজেন সাপ্লাই প্লাস নিউট্রিয়েন্ট পুরো বডিতে পৌঁছানোর জন্য। কারণ কম পরিমাণ আরবিসি তাদের হচ্ছে না, তাদেরকে বেশি পরিমাণ আরবিসি বানাতে হবে, প্লাস বডিতে পৌঁছাতে হবে সমস্ত নিউট্রিশন গুলো। ঠিক আছে? বডি কম্পেনসেটরি মেকানিজম এটা। সেই জন্য পলিসাইথেমিয়া মানে হচ্ছে মোর আরবিসি প্রোডাকশন। এই যে জিনিসটা আমি এক্সপ্লেন করলাম, এই জিনিসটা তোমরা অন্য জায়গায়ও পড়বে, আমাদের পিডিয়াট্রিকেও পড়বে, আই থিঙ্ক বাদবাকি এমএসএন কিছু কিছু সাবজেক্টে পড়বে, এই জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে? যে বডিতে যখনই অক্সিজেনের ডেফিসিয়েন্সি হবে বা নিউট্রিশন নিডের বা বেসিক বেসাল মেটাবলিক নিড গুলোর ডেফিসিয়েন্সি হবে, তখন বডি কি চাইবে, নিড গুলোকে পূরণ করার জন্য বডিতে বেশি পরিমাণ আরবিসি প্রডিউস করে, যাতে আরবিসি নিউট্রিয়েন্ট বা অক্সিজেন গুলোকে ক্যারি করে পুরো বডিতে ছড়িয়ে দিতে পারে। ঠিক আছে? এবার হাইপোগ্লাইসেমিয়া কেন হবে? হাইপোগ্লাইসেমিয়ার জন্য আমি অলরেডি বলেছি যে যদি ডায়াবেটিক মাদারের বেবি হয় তখন তার ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হবে। হাইপোগ্লাইসেমিয়ার ব্যাপারটা আমি তোমাদেরকে পরে ইনফেড অফ ডায়াবেটিক মাদারে বলবো। জাস্ট এটা মনে রাখবে, হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্সেস থাকে। এটা হচ্ছে সেফালোহেমাটোমাস, মানে হচ্ছে মাথার মধ্যে হেমাটোমা হওয়া। ঠিক আছে?
মানে মাথার মধ্যে ইনজুরি হয়ে ব্লাড কালেক্ট হওয়া। সেফালোমেটোমা বার্থ ফ্র্যাকচার বা বার্থ ইনজুরিস স্কালের যে বার্থ ইনজুরি গুলো একটা সেপারেট টপিক, আমি তোমাদেরকে পুরো ভালোভাবে পড়াবো। কিছুদিনের মধ্যেই টপিকটা চলে আসবে, আমি তোমাদেরকে পুরো ক্লিয়ারলি পড়াবো সেটা। এবার আমরা যদি বলি যে সিঙ্গেল মোস্ট মার্কার ফর ফিটাল আইউজিআর, যদি ফিটাল আইউজিআর আইউজিআর মানে ফিটাসের ইন্ট্রাইউটেরিন গ্রোথ রেস্ট্রিকশন দেখতে যাই, তো মোস্ট অ্যাকুরেট অ্যান্ড সেন্সিটিভ মার্কার কি হবে? যে ফিটাসের আইউজিআর দেখার জন্য মোস্ট অ্যাকুরেট অ্যান্ড সেন্সিটিভ মার্কার কি? সেটা হচ্ছে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স। কি বলবো? যে হ্যাঁ, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স। সিঙ্গেল মোস্ট মার্কার ফর আইউজিআর মানে একটা সিঙ্গেল মার্কার যেটা অ্যাকুরেট অ্যান্ড সেন্সিটিভ ফর আইউজিআর, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স। আইউজিআর কে ভালোভাবে জানার জন্য বা খোঁজার জন্য বা ডায়াগনোজ করার জন্য যেটা আমরা মেইনলি দেখতে পারি সেটা হচ্ছে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স। কারণ আপার পার্ট অফ দ্য বডিতে চেস্ট সার্কামফারেন্স থাকে বা হেড সার্কামফারেন্স থাকে, সেগুলো তো অ্যাসিমেট্রিক্যাল আইউজিআর এ নর্মাল থাকে বা বেশি হয়, তাতে কোনো বুঝতে পারবো না। লোয়ার বডি পার্টে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, যেটা মোস্ট অ্যাকুরেট অ্যান্ড সেনসিটিভ মার্কার। ঠিক আছে, এর আগের ক্লাসে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যেটা আমি তোমাদের প্রিভিয়াস এর কোশ্চেনে দেখলাম যে এই জিনিসটা তোমাদের আই থিঙ্ক জানা উচিত, স্পারমার্কির সম্পর্কে। স্পারমার্কি কি? আমি মেনার্কি সম্পর্কে বলেছি যে ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেল আজটাকে মেনার্কি বলা হয়। ফার্স্ট স্পার ম্যাচিওর হয়ে ফার্স্ট ইজাকুলেশনটাকে বলা হয় স্পারমার্কি। একটা বয়ের ক্ষেত্রে বা মেলের ক্ষেত্রে ফার্স্ট ইজাকুলেশন তার পিউবার্টিয়াল এজে, তাকে বলা হয় স্পারমার্কি। এবার আমি তোমাদেরকে বলেছিলাম সেক্সুয়াল ম্যাচুরিটি স্কেল কি, সেটা হচ্ছে ট্যানার স্কেল। এবার সেখান থেকে আরেকটা কোশ্চেন আছে, এটা আমি অনেক জায়গায় দেখলাম কোশ্চেনটা আছে, তো তোমাদের যাতে পড়তে পরে অসুবিধা না হয় সেজন্য কোশ্চেনটা অ্যাড করেছি, যে আর্লিয়েস্ট স্টেজ অফ পিউবার্টি হোয়ার স্পার্ম আর সিন ইন ইউরিন। যে সব থেকে ওই ট্যানার স্কেলের ট্যানার স্কেলে কোন স্টেজে প্রথম স্পার্মকে দেখা যায় ইউরিনের মাধ্যমে বাইরে আসার জন্য? ঠিক আছে, স্পার্মকে বাইরে আউট হওয়ার ফার্স্ট স্টেজ হচ্ছে SMR3, মানে সেক্সুয়াল ম্যাচুরিটি স্কেল স্টেজ 3-তে। ঠিক আছে, এটা মনে রাখবে, স্টেজ 3-তে ফার্স্টে ইউরিনের মাধ্যমে স্পার্ম বাইরে আসতে পারে। আরো একটা জিনিস যেটা আমি ইনক্লুড করেছি সেটা হচ্ছে হেড অ্যাসেসমেন্ট। তো একটা অ্যাডোলেসেন্টকে যখন আমরা অ্যাসেসমেন্ট করি তখন এই জিনিসটা আমরা দেখি, যে হেড অ্যাসেসমেন্ট করা হয় একটা অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে। এটা কিছু না, জাস্ট তোমরা মনে রাখার জন্য দেখতে পারো। ঠিক আছে, হেড অ্যাসেসমেন্ট কি জিনিস? HEADSS, এই এক একটা জিনিস এক একটা জিনিসকে ইন্ডিকেট করে। এইচ হচ্ছে হোম, এইচ ফর হোম, হোমের ব্যাপারে তার জিজ্ঞেস করবো আমরা। ইতে এডুকেশন, অ্যাডোলেসেন্টের এডুকেশনের সম্পর্কে জিজ্ঞেস করবো। এতে অ্যাক্টিভিটিস, কি পরিমাণ অ্যাক্টিভিটিস করে প্লাস কি পরিমাণ অ্যাক্টিভিটিস দেখতে ভালোবাসে, করতে ভালোবাসে, এটা হচ্ছে অ্যাক্টিভিটিস। ডিতে হচ্ছে ড্রাগস, মানে সে কোনো ড্রাগস অ্যাবিউজ করে কিনা, অ্যালকোহল কনজিউম করে কিনা, এগুলো। সেক্সুয়ালিটি, অ্যাডোলেসেন্টরা হাইপার সেক্সুয়াল হয় কারণ তাদের প্রথম, হাইপার সেক্সুয়াল কথাটা বলা ঠিক না, তারা প্রথম জিনিসগুলো শেখে এবং তারা জানে না ইউসেজ কি, কিভাবে তারা এই জিনিসগুলোকে চ্যানেলাইজ করবে। ঠিক আছে, তাদের মধ্যে অনেক জিজ্ঞাসা থাকে, তো সেক্সটাকেও দেখবে তারা। আর সুইসাইডেবিলিটি, একটা অ্যাডোলেসেন্ট সব থেকে বেশি প্রোন হয় সুইসাইডেবিলিটি অ্যান্ড অ্যাক্সিডেন্টের জন্য, তো সুইসাইডেবিলিটি আমরা চেক করব। তো হেড অ্যাসেসমেন্টে কি কি আছে? এইচে আছে হোম, এতে আছে অ্যাক্টিভিটিস, ডিতে আছে ড্রাগস, ডিতে আছে ড্রাগস, ইতে আছে আরেকবার বলবো, এইচে আছে হোম, ইতে আছে এডুকেশন, এতে আছে অ্যাক্টিভিটিস, ডিতে আছে ড্রাগস, এসে আছে সুইসাইডেবিলিটি, এসে আছে সেক্স। ওকে, ঠিক আছে। আজকে পুরো গ্রোথ চার্ট প্লাস এই 2-3টে কোশ্চেন আমি পড়াবো। ঠিক আছে, এর থেকে বেশি পড়বো না, আমি জানি এটা তোমাদের জন্য বেশি হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি চাইবো যে প্রতিটা জিনিসপত্র তোমরা যদি একবারে না বুঝতে পারছো, তোমরা ভালোভাবে ভিডিওটাকে দেখো। আমি যত স্লোলি পেরেছি আজকে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করেছি, খুব স্লোলি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, এবার এর পরেও যদি তোমরা কিছু না বুঝতে পারো বা না বারবার ক্লাস দেখার পরেও না বুঝতে পারো, তখন আমাকে কমেন্টে বলো। প্লাস আমি তোমাদেরকে বলেছি ইনস্ট্যান্টের কথা, তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। যদি কোনো কোশ্চেন এখান থেকে তোমরা পিয়াজাদব বা টার্গেট হাইট থেকে পড়ে না পাও বা বুঝতে না পারো,
কমেন্টেও জানাতে পারো, প্লাস আমাকে পার্সোনালি মেসেজও করতে পারো, কোনো অসুবিধা নেই তার জন্য। ঠিক আছে, আমরা আরেকবার রিভাইজ করে নেবো, দিয়ে ক্লাসটাকে এন্ড করবো। এইরকম ইন্টারেস্টিং টপিক প্লাস ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন আমি একটা করে আপলোড করতে থাকবো। আমরা ধীরে 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 তোমরা যদি ভালোভাবে এনরোল হও, আমরা লাইভ আসার চেষ্টা করবো, লাইভ চলে আসবো আমরা কিছুদিনের মধ্যে। আজ বা কালের মধ্যে তোমাদের এই ওবিজি প্লাস গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল এমএসএন থেকে স্টার্ট হবে। ঠিক আছে, ইউটিউবে চলে আসবে তোমাদের জন্য ফ্রি অফ কস্ট। আর এই জিনিসটাকে তোমরা যদি ভালোভাবে আমাদের সাথে জুড়ে থাকো, এনরোল করো, আমাদেরকে এনকারেজ করো, ভালোভাবে কমেন্ট করো, ভিউজ দাও, তাহলে আমরাও খুব ভালোভাবে মোটিভেটেড হবো তোমাদের জন্য আরো ভালোভাবে কি করতে পারি আমরা সেটা করবো। ঠিক আছে, তো এরকম ক্লাসের জন্য তোমরা দেখতে থাকো মহামায়া ই নার্সিং হাব। ঠিক আছে, আমরা আরেকবার রিভাইজ করে ক্লাসটাকে এন্ড করবো। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ নিউবর্ন অ্যাকর্ডিং টু ওয়েট এখানে ক্লাসিফিকেশন করবো 2.5 to 3.5 নর্মাল, 2.5 এর থেকে কম হলে লো বার্থ ওয়েট বেবি, 1.5 কেজির কম হলে ভেরি লো বার্থ ওয়েট বেবি, এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি হচ্ছে 1 কেজির কম হলে। এবার বেসড অন জেস্টেশনাল এজের অ্যাকর্ডিং 37 থেকে 42 উইক হচ্ছে টার্ম বেবি, 37 এর কম হলে হচ্ছে প্রিটার্ম, আর 42 এর বেশি হলে হচ্ছে পোস্টার্ম। ঠিক আছে, গ্রোথ চার্ট আমি বলেছি যদি 10 থেকে 90 পার্সেন্টাইলের মধ্যে হয় তখন অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ, এর থেকে বেশি হলে লার্জ ফর জেস্টেশনাল এজ, এর থেকে কম হলে স্মল ফর জেস্টেশনাল এজ। এবার গ্রোথ চার্ট। ঠিক আছে, এখানে সেই সেম জিনিসটা আমি বলেছি, ওয়াই অ্যাক্সিস তোমাদের বার্থ ওয়েটটাকে এক্সপ্লেন করে এদিকে, আর এক্স অ্যাক্সিস তোমাদের জেস্টেশনাল এজটাকে ইন্ডিকেট করে। এবার আমরা দেখবো যে 36 উইক বা 40 উইকে যদি কারোর জন্ম হয় তাহলে 40 উইকে তার বার্থ ওয়েট কত হয়েছে। যদি বার্থ ওয়েট 10 থেকে 90 পার্সেন্টাইলের মধ্যে থাকে তখন সেটা অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ, তার থেকে বেশি থাকলে লার্জ ফর জেস্টেশনাল এজ 90 থেকে, আর যদি 10th পার্সেন্টাইলে কম থাকে তখন স্মল ফর জেস্টেশনাল এজ। ঠিক আছে, এই সেম জিনিসগুলো এখানে বলা হয়েছে। লার্জ ফর জেস্টেশনাল এজ 90 পার্সেন্টাইলের বেশি, এজ অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ 10 to 90 পার্সেন্টাইল, স্মল ফর জেস্টেশনাল এজ লেস দেন 10 পার্সেন্টাইল। ঠিক আছে, সেই সেম জিনিসগুলো এখানে অলরেডি বলেছে, তিনটে ইয়ের মাধ্যমে বলেছি। এটা হচ্ছে স্মল ফর জেস্টেশনাল এজ 10 থেকে কম, অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ 10 থেকে 90 পার্সেন্টাইলের মধ্যে, আর এটা হচ্ছে 90 পার্সেন্টাইলের বেশি, সেই জন্য ইন্টারপ্রিটেশন হচ্ছে লার্জ ফর জেস্টেশনাল এজ। ঠিক আছে, আশা করি আমি ক্লিয়ারলি ভালোভাবে এই জিনিসগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, খুব ধীরে সুস্থে তোমাদেরকে বুঝিয়েছি, তোমরা বুঝতে পারবে। আই থিঙ্ক যদি তোমাদের এই ক্লাসটা ইন্টারেস্টিং লেগে থাকে বা আরো ভালোভাবে যদি এক্সপ্লেন তোমরা চাও যে আরো ধীরে ধীরে আরো বেসিক ভাবে আমি পড়ানো উচিত আমার, তাহলে আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা যদি মনে হচ্ছে না আমি বেশি ধীরে হচ্ছি তো আমাকে একটু কমেন্টে বলবে। ঠিক আছে, আমার অডিয়েন্সের কতটা নেওয়ার ক্ষমতা আছে, কতটা বোঝার ক্ষমতা আছে, সেই অনুযায়ী আমি আমার ক্লাসটাকে চালু করব প্লাস কন্টিনিউ করব। তোমরা যেভাবে বলবে, যেভাবে ফিডব্যাক দেবে তার উপর ডিপেন্ড করে পুরো ক্লাসটাকে চলবে। ঠিক আছে, তো প্লিজ কমেন্ট করবে। আর তোমরা যদি চাও যে আরো বেশি আমি কোশ্চেন এতে অ্যাড করি বা অন্য কোনো টপিক নিয়ে, ধীরে ধীরে আমরা সব টপিক কভার করব, প্রতিদিন একটা করে ক্লাস আসবে আশা করি, এবং টপিকগুলো কভার করতে থাকবো। ঠিক আছে, এবার স্মল ফর জেস্টেশনাল এজের ক্ষেত্রে নর্মাল ভেরিয়েন্ট যেটা মোস্ট কমন কনস্টিটিউশনাল, নর্মালি একটা ফ্যামিলি হিস্ট্রিতে আছে, তো সেটা কোনো প্রবলেমেটিক ব্যাপার নয়, সেটা মোস্ট কমন হয়, ইন্ডিয়াতে মোস্ট কমন। অ্যাবনর্মাল ভেরিয়েন্ট বা যেখানে ডিজিজ বা প্যাথোলজি প্রেজেন্ট আছে সেখানকার ক্ষেত্রে সেটাকে কি বলা হয়, আইইউজিআর। ঠিক আছে, আইইউজিআর দু প্রকারের হয়, সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল। আইইউজিআর এর ক্ষেত্রে মেনলি কয়েকটা সিম্পটম দেখা যায়, যেমন হচ্ছে মাল নিউট্রিশন, প্রেজেন্স অফ মোর দেন 3 লুজ স্কিন ফোল্ড, ইমাসিয়েটেড অ্যাপিয়ারেন্স, পিলিং অফ স্কিন। এখানে কি হচ্ছে, পিলিং অফ স্কিন হচ্ছে, এখানে কি হচ্ছে, ইমাসিয়েটেড অ্যাপিয়ারেন্স হচ্ছে, এখানে কি হচ্ছে, লুজ স্কিন ফোল্ড, লেস দেন মোর দেন লুজ স্কিন ফোল্ড মোর দেন 3। ঠিক আছে, এবার আইইউজিআর তোমরা দেখেছো, আইইউজিআর এর ক্ষেত্রে সিমেট্রিক্যাল আইইউজিআর, অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর। সিমেট্রিক্যাল আইইউজিআর এর ক্ষেত্রে তাড়াতাড়ি অনসেট হয়, লেটার অনসেট হয়। অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর এর ক্ষেত্রে এটা লেস কমন, এটা মোর কমন,
ইটিওলজির ক্ষেত্রে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বা ইনফেকশন থাকলে বাচ্চার মধ্যে এটা হতে পারে। আর যদি ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি থাকে তখন অ্যাসিমেট্রিক্যাল আইউজিআর হবে। মাথার সার্কামফারেন্স আইউজিআর এর ক্ষেত্রে মাথার লেন্থ এবং সার্কামফারেন্স নর্মাল বা বেশি হয় সেটা অ্যাসিমেট্রিক্যাল আইউজিআর এর ক্ষেত্রে, কারণ এটা ল্যাটার হাফ অফ দ্য প্রেগন্যান্সিতে ডেভেলপ হয়, যেখানে মাথা ঠিকমতো ডেভেলপ হয়ে যায় কিন্তু বডি ডেভেলপ হতে পারে না। আর সিমেট্রিক্যাল আইউজিআর এর ক্ষেত্রে প্রথম হাফ অফ দ্য প্রেগন্যান্সিতে প্রবলেম চলে আসে, তো তখন সিমেট্রিক্যাল আইউজিআর হতে হওয়া স্টার্ট করে। সেল নাম্বারে রিডিউস থাকে, এটা নর্মাল থাকে, এটা সেল সাইজ নর্মাল থাকে, এটা রিডিউস থাকে, ঠিক আছে। পন্ডারেল ইন্ডেক্স কাকে বলে? ওয়েট ইনটু আইউজিআর জানার জন্য একটা ইন্ডেক্স আমরা ইউজ করি, একটা প্যারামিটার, যেটা নাম হচ্ছে পন্ডারেল ইন্ডেক্স, ওয়েট ইন গ্রাম বাই লেন্থ ইন সেন্টিমিটার কিউব ইন্টু 100, ঠিক আছে। এবার পন্ডারেল ইন্ডেক্স লেন্থ এর ক্ষেত্রে কম হয় সিমেট্রিক্যাল আইউজিআর এর ক্ষেত্রে, তাই পন্ডারেল ইন্ডেক্স বেশি হয় সিমেট্রিক্যাল আইউজিআর এর ক্ষেত্রে। অ্যাসিমেট্রিক্যাল আইউজিআর এর ক্ষেত্রে লেন্থ বেশি হয়, তাই পন্ডারেল ইন্ডেক্স কম হয়, কারণ এখানে নিচে আছে, তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, ঠিক আছে। ডিনোমিনেটরে লেন্থটা আছে। এবার লার্জ ফর জেস্টেশনাল এজ যদি আমরা ধরি, মোর দেন 90% হলে লার্জ ফর জেস্টেশনাল এজ হবে। কনস্টিটিউশনাল বা নর্মালি যদি হয় সেটা মোস্ট কমন কজ। আর যদি প্যাথোলজি প্রেজেন্ট থাকে তার মধ্যে মোস্ট কমন হচ্ছে ডায়াবেটিক মাদার। ডায়াবেটিক মাদারের বেবি জাইজেন্টিক হয় বা ম্যাক্রোসোমিক হয়। ছোট সিনড্রোম থাকলে হতে পারে। ছোট সিনড্রোমের ক্ষেত্রে কি কি বলবো? ছোট সিনড্রোমের ক্ষেত্রে প্রিম্যাচিওর টুথ এডাপশন হয়, ঠিক আছে। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি দেখা যায় তাদের ক্ষেত্রে। ডেভেলপমেন্টাল ডিলেও হতে পারে, ঠিক আছে। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম যদি থাকে মানে বাচ্চার মধ্যে জন্ম থেকে হাইপোথাইরয়েডিজম থাকে, বাচ্চার ওয়েট বেশি হবে। এবার আরেকটা ইয়ে আছে, কি বলে, আরেকটা অ্যাবনর্মাল ডিজিজ আছে, যেটার নাম হচ্ছে ব্যাক উইথ ওয়াইডম্যান সিনড্রোম। সেটা ম্যাক্রোগ্লসিয়া মানে জিভ বড় হয়ে যায়, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ডিফেক্ট থাকে। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল মানে হচ্ছে সামনের অ্যাবডোমিনাল ওয়ালে ডিফেক্ট থাকে, প্লাস রিস্ক অফ উইলমস টিউমার মানে হচ্ছে উইলমস টিউমার হওয়ার চান্সেস থাকে, যেটা হচ্ছে একটা কিডনি টিউমার, যেটা বাচ্চাদের মানে কনজেনিটালি প্রেজেন্ট থাকার চান্সেস থাকে, যেটা আমরা প্যালপেট করি না। যদি কোনো বাচ্চার উইলমস টিউমার থাকে তখন আমরা টিউমারটাকে প্যালপেট করতে পারি না, কারণ রাপচার হওয়ার চান্সেস থাকে। আমি পড়াবো উইলমস টিউমার পরে, ভালো হবে। প্রবলেম রিলেটেড টু লার্জ ফর জেস্টেশনাল এজ, ইনক্রিজ ইন দ্য বার্থ ইঞ্জুরি বেশি হওয়ার চান্সেস থাকে। মোস্ট কমন ফ্র্যাকচার নর্মাল ভ্যাজিনাল ডেলিভারির ক্ষেত্রে হচ্ছে ক্ল্যাভিকেল বোন, এই বোনটা। আর যদি সিজারিয়ান সেকশন হয় তাহলে এই বোনটা হিউমেরাস, ঠিক আছে, হিউমেরাস। আর ব্র্যাকিয়াল প্লেক্সাস ইনজুরি, এখানে যে প্লেক্সাস নার্ভের গুচ্ছ থাকে সেটা ইনজুরি হওয়ার চান্সেস থাকে। পলিসাইথেমিয়া, কারণ বডির নিড পূরণ করার জন্য বডি বেশি পরিমাণ আরবিসি প্রডিউস করবে। পলিসাইথেমিয়া, হাইপোগ্লাইসিমিয়া, কারণ ডায়াবেটিক মাদারের বাচ্চা সবসময় হাইপোগ্লাইসিমিক হয়। সেপালোহেমাটোমা মানে স্কাল ইনজুরি হয়ে ব্লাড ডিপোজিট হওয়ার বা জমে যাওয়ার চান্সেস থাকবে, ঠিক আছে। আইউজিআর এর মোস্ট অ্যাকুরেট অ্যান্ড সেন্সিটিভ প্যারামিটার যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স। স্পার্মার কি মানে হচ্ছে ফার্স্ট ইজাকুলেশন, যেটা আগের ক্লাস থেকে আমি উঠিয়েছি, ফার্স্ট ইজাকুলেশন অফ মেল বয়, ঠিক আছে। এবার ফার্স্ট ট্যানার স্কেলের বিভিন্ন ধরনের ইয়ে থাকে, স্টেজ থাকে, তার মধ্যে স্টেজ 3-তে তোমরা স্পার্মকে দেখতে পাবে ইউরিনের মাধ্যমে বাইরে আসতে স্টার্ট করতে পারে, তোমরা ডিটেক্ট করতে পারবে, ঠিক আছে। অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে একটা অ্যাসেসমেন্ট আমরা করি, যেটা হচ্ছে হেডস অ্যাসেসমেন্ট। এইচে হোম, ইতে এডুকেশন, এতে অ্যাক্টিভিটিস, ডিতে ড্রাগস, এসে হচ্ছে সরি একটু ইন্টারাপশনের জন্য সরি। আর একটু ব্যাটারি লো হচ্ছে। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের কাছে ভয়েস ক্লিয়ার আছে এবার। সরি। তো হোমের ক্ষেত্রে, এইচ এর ক্ষেত্রে হোম, ই এর ক্ষেত্রে এডুকেশন, এ এর ক্ষেত্রে অ্যাক্টিভিটিস, ডি এর ক্ষেত্রে ড্রাগস, এস এর ক্ষেত্রে সোসাইটিবিলিটি, এস এর ক্ষেত্রে সেক্স। এই জিনিসগুলো একটা অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে আমরা চেক করব, অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে চেক করব, ক্ষেত্রে চেক করব, ঠিক আছে।
তো আজকে আমরা এই ক্লাসটা এখানেই এন্ড করব। এর পরের ক্লাস যেটা আছে আরো ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক, খুব বেশি ইন্টারেস্টিং টপিক, যে আমরা আগের দিনে পড়েছিলাম, যে আমরা যেটা নিয়ে ডিল করব মেনলি এক্সট্রা ইউটেরিন লাইফে বাচ্চার 0 to 19 ইয়ার্স বা 18 ইয়ার্স অব্দি যে যে স্টেজের মাধ্যমে যায়, যেমন ধরো নিউবর্ন, ইনফ্যান্ট, টডলার, প্রিস্কুলার, স্কুলার, অ্যাডোলেসেন্ট। এই প্রতিটা এজে তারা কি প্লে করতে ভালোবাসে এবং তাদের কি খেলনা নিয়ে খেলতে ভালোবাসে এবং তাদের কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স তারা শো করে। তো পরের ক্লাস খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আমরা আশা করি কালকের মধ্যেই পরের ক্লাসটা আপলোড করব। আমি চাই এই যে ক্লাসটা আমি নিলাম এই ক্লাসের নিচে তোমরা কি আরো করা উচিত, আরো কোশ্চেন অ্যাড অন করা উচিত কিনা, আরো কি কি টপিকের উপরে তোমরা ক্লাস চাও, এগুলো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। তো আমি তোমাদের ফিডব্যাক অনুযায়ী পরের ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। আর আমি আশা করবি তোমরা ভালোভাবে ফিডব্যাক